ওকে যা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পরিপাক ও শোষণের আজকের লেকচারে। আজকে আমরা আমাদের এই পরিপাক এবং শোষণের পাকস্থলী নিয়ে আলোচনা করব। আমরা কম বেশি সবাই জানি যে পাকস্থলীতে আমাদের আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়, রাইট? এবং এই যে পাকস্থলীতে এই যে আমিষ জাতীয় খাদ্যগুলো পরিপাক হচ্ছে, এখানে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করে তোমরা কি জানো? সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আজকে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার পাকস্থলীতে আমিষ জাতীয় খাদ্যকে পরিপাক করে। ঠিক আছে? ভাই 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 হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে যদি আজকে আপনি পড়ান, হ্যাঁ, তাহলে বায়োলজির যে বিষয়টা সেটা তো ভাই চলে যাবে। ভাই আপনি তো এমনি কি, হ্যাঁ। তাহলে আজকে বায়োলজি পড়বে নাকি কেমিস্ট্রির হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে পড়বে? তো যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তো মনে হয় যে আমি পড়াইতে পারবো, কিন্তু অবশ্যই তারপরেও আসলে বায়োলজির কিছু ছোটখাটো টার্ম থেকে যাবে, যেটা হয়তো আমি কেমিস্ট্রি মানুষ হয়ে তোমাদের ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু যেটা তোমাদের বস সাজ্জাদ ভাইয়া ঠিকই তোমাদেরকে সেটা পড়াই দিতে পারবে। সো ভাবছিলাম যে আজকের ক্লাসটা আমি নিব, বাট আমার কাছে মনে হয় যে এইটা টপিকটা আমার থেকে তোমাদের সাজ্জাদ ভাইয়া আরো অনেক বেশি বেটার পড়াইতে পারবে। সো আজকের ক্লাসটা আমি না, আসলে তোমাদের সাজ্জাদ ভাইয়া নিবে, আমি একটু তোমাদের সাথে ফান করলাম। ওকে ফাইন। আর ভাইয়া এই যে প্লেলিস্টটা, আপনি তো পুরো প্লেলিস্টের আমি দেখি। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় যে স্টুডেন্টের এই প্লেলিস্টটা করলে হ্যাঁ, কি পরিমাণ উপকার হবে। আচ্ছা ওকে। তো যেটা আমি একটু একদম ফ্রি এবং ফ্র্যাঙ্কলি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই প্লেলিস্টটা তোমাদের সাজ্জাদ ভাইয়া খুবই অসাধারণভাবে সাজ্জাদ ভাই এই প্লেলিস্টটা তৈরি করতেছে, এবং খুবই ডেডিকেশন দিয়ে খুব সুন্দর গুছানো ওয়েতে সাজ্জাদ ভাই এই প্লেলিস্টটা তোমাদের জন্য বানাচ্ছে। এবং এই প্লেলিস্ট আমি একটু ফার্স্টের পেজে যাই, তাহলে ওদেরকে বুঝতে আরো সুবিধা হবে। দেখো এখানে লেখা ক্র্যাক এইচএসসি, মেডিকেল এবং ভার্সিটি, রাইট? মানে সাজ্জাদ ভাইয়া তোমাদেরকে এই প্লেলিস্টটা এমনভাবে বানাচ্ছে, এই অধ্যায়ের এই প্লেলিস্টটা, যেন তোমাদের এইচএসসি, ভার্সিটি, মেডিকেল সব কিছু কভার হয়ে যায়, অর্থাৎ একের মধ্যেই সব। এবং আমার কাছে মনে হয় এরকম গুছানো, অর্গানাইজড এবং সুন্দর একটা প্লেলিস্ট আমার মনে হয় না মার্কেটে বা ইউটিউবে তোমরা পাবা। তো সাজ্জাদ ভাইয়া ওনার সব থেকে বেস্ট ডেডিকেশনটা দিয়ে, সব থেকে বেস্ট আউটপুটটা দিয়ে, ইনপুটটা দিয়ে এই প্লেলিস্টটা বানাচ্ছে, এবং আশা করি তোমরা এটা থেকে সব থেকে বেশি আউটপুট পাবা। সো সাজ্জাদ ভাইয়া, বেস্ট অফ লাক, শুরু করো। তোমাদের সবাইকে বেস্ট অফ লাক জানাচ্ছি। তো সবাই আজকের ক্লাসটা করো, এবং আশা করি ফাটাফাটি লেভেলের একটা ক্লাস হবে। আমি সৈকত ভাইয়ের কাছ থেকে দোয়া প্রার্থী, ইনশাল্লাহ আজকের ক্লাসটা সেরা একটা ক্লাস হবে। ওকে ফাইন। আমরা আজকে তোমাদের পরিপাক শোষণের দ্বিতীয় পর্ব নিয়ে, তোমরা অলরেডি প্রথম পর্বের ক্লাস করেছো, এবং প্রথম পর্বের ক্লাসে কিন্তু তোমরা পরিপাক শোষণের মুখগহ্বরে খাদ্য পরিপাক, পরিপাকতন্ত্র কেমন হয়, দন্ত সংকেত, সেই সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাকস্থলীর গঠন, পাকস্থলীতে কিভাবে খাদ্য পরিপাক হয়, এবং পাকস্থলীর ভিতরে একটা অন্যতম গ্রন্থি আছে, যে গ্রন্থির নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। সেই গ্যাস্ট্রিক গ্রন্থি খাদ্য পরিপাকের পাশাপাশি অন্যান্য কি কি কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে পরবর্তীতে আমরা কোশ্চেন সলভ করে দেখব যে আমরা আজকে যে পড়লাম এবং এই পড়া থেকে আসলে কতটা কমন পড়ে। তো সর্বপ্রথম আমাদের একটা ধারণা চলে আসে যে আচ্ছা ভাইয়া, আমরা খাবার খাওয়ার পরে আমাদের 3-4 ঘন্টা পরে কেন ক্ষুধা লাগে? এবং মজার একটা বিষয় বলি, তুমি চাইলে ট্রাই করে দেখতে পারো। তুমি যদি শর্করা জাতীয় খাবারগুলো খাও, এবং ওই শর্করা জাতীয় খাবারগুলো খেলে তোমার দেখা যেতে পারে 2 ঘন্টা 1 ঘন্টা পরে খিদা লাগে। আর তুমি যদি এমন হয় যে তুমি একটু প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি খেয়েছো, মাছ মাংস বেশি খেয়েছো, আমাদের এই বাংলাদেশে ঢাকা শহরে বিশেষ করে যারা বসবাস করি, তাদের অন্যতম একটা প্রিয় খাবার হচ্ছে স্টেক। আর এই স্টেক কিন্তু পুরোটাই প্রোটিন, তাই না? এই স্টেক খাইলে বা দেখা যেতে পারে যে কাচ্চি বিরিয়ানি খেলে আমাদের খাবারটা অনেক সময় থাকে, মনে হয় যে পেটটা ভরা থাকে। কিন্তু ঠিকই তুমি যদি একটু ডাল ভাত খাও, একটু নরমাল সাধারণ বাঙালি যে খাবারগুলো আছে সেগুলো খাও, তাহলে ওটা কেন খুব দ্রুত পরিপাক হয়ে পাকস্থলী থেকে চলে যায়, সেগুলো নিয়ে আজকে ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের পাকস্থলীর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে পাকস্থলীর কিছু সাধারণ বিষয়গুলি। তো পাকস্থলীর সাধারণ বিষয়গুলির মধ্যে আমাদের প্রথমে পাকস্থলী সম্পর্কে একটা ধারণা দিতে হবে যে কি কি থাকে, তাই না? তো পাকস্থলীর মধ্যে কিন্তু প্রথম এবং প্রধান পয়েন্ট হিসাবে তোমাদেরকে যদি উল্লেখ করি যে পাকস্থলীর মধ্যে অন্যতম দৈর্ঘ্য এবং প্রস্থের একটা বিষয় থেকেই যায়। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের দিক থেকে একেবারে সাধারণ বিষয়গুলি, দৈর্ঘ্য প্রস্থের দিক থেকে যদি চিন্তা করো যে পাকস্থলীর দৈর্ঘ্য
কত সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার। 2 নম্বর পয়েন্ট হিসেবে যদি বলা হয় যে পাকস্থলীর প্রস্থ কত সেন্টিমিটার, পাকস্থলীর প্রস্থ হচ্ছে মাত্র 15 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্যের দিক থেকে 30 এবং প্রস্থের দিক থেকে সাধারণত 15 সেন্টিমিটার। ছোট বাচ্চারা যাদের পাকস্থলী অর্থাৎ ছোট বাচ্চাদের একেবারে সদ্য ভূমিষ্ঠ জন্মগ্রহণ করেছে তাদের পাকস্থলী, একজন বয়সন্ধিকালে অর্থাৎ যাদের বয়স 16-17 বছর তাদের পাকস্থলী, কিংবা 18 বছরের অধিক 20-22 বছর হয়ে গিয়েছে এরকম মানুষের পাকস্থলী কি সেম? না, পাকস্থলীর ধারণ ক্ষমতা বয়সের উপর ভিত্তি করে আস্তে আস্তে বাড়তে থাকে। তাই যদি তোমরা বলো যে ধরেন ভাই একজন সদ্য বেবি অর্থাৎ সদ্য একটি বাচ্চা, ভূমিষ্ঠ বাচ্চার পাকস্থলীর ধারণ ক্ষমতা কতটুকু হতে পারে, সেটা আমরা মূলত তরল পদার্থ দিয়ে পরিমাপ করে থাকি। তরল পদার্থ যেমন মনে করো যে 30 মিলিমিটার 40 মিলিমিটার, এই তরল পদার্থের একক দিয়ে পরিমাণ করব। তার মানে আমরা যদি সদ্য বাচ্চা বা ভূমিষ্ঠ বাচ্চার পাকস্থলীর কথা চিন্তা করি, সদ্য বাচ্চা, তো এই সদ্য বাচ্চার পাকস্থলী মূলত কত হয়ে থাকে? 30 মিলিমিটার অর্থাৎ 30 মিলিলিটার ধারণ ক্ষমতা হয়। তারপরে যদি তুমি বলো যে ভাইয়া সাপোজ একজন বয়সন্ধিকাল, মনে করো যাদের বয়স হচ্ছে টিনেজ টাইপের, যে 13 থেকে মনে করো 17 পর্যন্ত, এই বছরের যারা বয়সে বাচ্চারা আছে অর্থাৎ বেশিরভাগ তোমরাই, তাদের পাকস্থলীর ধারণ ক্ষমতা প্রায় 1000 ml বা যেটাকে আমরা বলে থাকি 1 লিটার। তার মানে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার থেকে তোমার পাকস্থলী অবশ্যই বড় হবে। আর প্রাপ্তবয়স্ক যারা অর্থাৎ যাদের বয়স 18+ যাদের বয়স, তাদের ক্ষেত্রে দেখা যায় যে পাকস্থলীর ধারণ ক্ষমতা 1500 থেকে প্রায় 2000 মিলিলিটার হয়ে থাকে, বা যেটাকে আমরা বলতে পারি 1.5 থেকে 1.5 লিটার থেকে প্রায় 2 লিটারের কাছাকাছি। তাহলে এই অপশনগুলো আমাদের মনে রাখতে হবে। ভাই আপনি যে মানগুলো দিয়েছেন সেই মানগুলোই কি আসলেই মানুষের পাকস্থলীর মধ্যে থাকে? তাহলে ভাই আমি কম খাই কেন, আমার বন্ধু বেশি খায় কেন? আসলেই কি পাকস্থলীর আয়তন এর মধ্যে? আসলে এটা একটা সাধারণ মান, মানে একটা নরমাল সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে এই মানটা নির্ধারণ করা হয়েছে। বাট আলটিমেটলি এই পাকস্থলীর ধারণ ক্ষমতা তোমার খাদ্যের অভ্যাসের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে। অর্থাৎ তুমি যদি একটু বেশি খাও ভাইয়া, তুমি যদি একটু বেশি খাবার খাও তাহলে তোমার পাকস্থলীর ধারণ ক্ষমতা অনেক বেশি হতে পারে। তুমি যদি একটু কম খাবার খাও তাহলে পাকস্থলী একটু ছোট থাকতে পারে, ধারণ ক্ষমতা কম হতে পারে। তবে এটা একটা নরমাল মান। তো এখন আসো এই পাকস্থলীর গঠনটা কেমন হয়ে থাকে সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। এবং মজার বিষয় হচ্ছে এই পাকস্থলীর গঠনের মধ্যে এই অধ্যায়ের একটি মাত্র ছবি, তোমরা প্রথমেই অনেকে আমাকে জিজ্ঞেস করো মেসেজে যে ভাই এই অধ্যায় থেকে আমাদের কি কি ছবি প্র্যাকটিস করতে হবে। এই অধ্যায়ের একটি মাত্র ছবি যেটা হচ্ছে পাকস্থলীর গঠন, যেটাই তোমাদের পরীক্ষায় আসে, অর্থাৎ এই গঠনের ছবিটা চিত্র সহ তোমাকে বর্ণনা করতে হয়। তো নর্মালি পাকস্থলীর গঠনের দিক থেকে আমরা যদি বলি তাহলে চিন্তা করো, তাহলে আমরা একটু পাকস্থলীর ছবিটা আঁকি। তো উপর থেকে একটা অন্ননালী আসছে, কে আসছে? অন্ননালী। এই অন্ননালী পাকস্থলীর সাথে যুক্ত হলো, ভালো কথা, ওকে ফাইন। এবং এই অন্ননালী পাকস্থলীর সাথে যুক্ত হয়ে এই যে এরকম করে একটা নালীর মাধ্যমে বেঁকে গেল। এখন প্রশ্ন হচ্ছে এই যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাকস্থলীর গঠন। তাহলে আমরা এখন চিহ্নিতকরণের দিক থেকে দেখি, এই নালীটাকে আমরা বলছি অন্ননালী, তাই না? অন্ননালী, যেটা আমরা আগের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম যে অন্ননালী মুখ গহ্বর গলবিলের পর থেকে খাবারগুলো সরাসরি অন্ননালীর মাধ্যমে কোথায় আসবে? পাকস্থলীতে আসবে। তো ধরো পাকস্থলীর এই জায়গাটাতে অন্ননালী সংযুক্ত হয়েছে, তো যেই জায়গায় এই অন্ননালীটা সংযুক্ত হয়েছে সেই জায়গাটাকে আমরা বলে থাকি কার্ডিয়া। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে কার্ডিয়া। ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে কার্ডিয়া। ওকে ফাইন। কার্ডিয়ার পাশেই উঁচু যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে উঁচু অংশটা, এই উঁচু অংশটাকে বলা হয় ফান্ডাস। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ফান্ডাস। মূলত দেখা যায় যে যখন তুমি যদি একটু তৈলাক্ত খাবার খাও তাহলে পাকস্থলীর ভিতরে তোমার তৈলাক্ত খাবার খাওয়ার কারণে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান তৈরি হতে পারে। এই গ্যাসীয় উপাদানগুলো যেই জায়গায় জমা থাকে সেটার নামই হচ্ছে ফান্ডাস। তাহলে আমরা মোটামুটি ভাবে কয়টা পয়েন্ট পেয়ে গেলাম? আমরা দেখা গেল পাকস্থলীর 1 নম্বর অংশ হচ্ছে কার্ডিয়া, 2 নম্বর অংশ হচ্ছে ফান্ডাস। এবার আসো খুবই সিম্পল দুটা জিনিস দেখাই, যেটা হচ্ছে যে এই যে এই পাশের যে বাঁকটা দেখতে পাচ্ছ, এই পাশের বাঁকটা, এটাকে আমরা বলে থাকি বড় বাঁক। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে বড় বাঁক। আর এই যে এই পাশে যে বাঁকটা দেখতে পাচ্ছ এইটাকে আমরা বলে থাকি ছোট বাঁক। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ছোট বাঁক।
এটাকে আমরা ইংলিশে অনেক সময় বলে থাকি গ্রেটার কার্ভাচার, কার্ভাচার মানে বাঁক, আর গ্রেটার মানে বড়, আর এইটাকে বলে থাকি লেজার কার্ভাচার মানে ছোট বাঁক। আচ্ছা ফাইন, তাহলে বড় বাঁক গেল, ছোট বাঁক গেল। এখন আসো আরো কয়েকটা জিনিস, আরো 3টি অংশ আছে। সেই 3টি অংশ কি কি? যেমন পাকস্থলীর যে জায়গায় মূলত খাদ্যটা পরিপাক হয়, অর্থাৎ এই যে যেই ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে ফাঁকা জায়গা, আমি এটা একটু মার্ক করছি অন্য কালার দিয়ে। ধরো এই ফাঁকা জায়গাটাতে এই অংশটাকে আমরা বলে থাকি, এই অংশটাকে আমরা বলে থাকি কি বলে থাকি? এটার নাম হচ্ছে কর্পাস, কর্পাস, বা এটাকে আমরা বলে থাকি দেহ, কর্পাস বা দেহ। তাহলে এইটাকে আমরা পাকস্থলী কর্পাস দেহ বলি, যেখানে মূলত খাদ্য পরিপাক হয়, যে জায়গায় খাদ্যটা বা খাবারটা জমা থাকে। এইবার আসো ঠিক কর্পাসের নিচের দিকে, ঠিক আছে, কর্পাসের নিচের দিকে এই এরিয়াটাতে, এই এরিয়াটাকে বলা হয় কর্পাসের নিচের দিকের এই এরিয়াটাকে আমরা বলে থাকি কি বলি? অ্যান্ট্রাম। এটাকে আমরা কি বলবো? এই জায়গাটাকে আমি যেটাকে মার্ক করেছি এটাকে আমরা বলছি হচ্ছে অ্যান্ট্রাম, অ্যান্ট্রাম, ঠিক আছে, অ্যান্ট্রাম। এই জায়গায় মূলত খাদ্য কিছু সময়ের জন্য জমা থাকে এবং এই অ্যান্ট্রামের পরবর্তী অংশ থেকেই ক্ষুদ্রান্তের সূচনা শুরু হয়। তো ক্ষুদ্রান্তের সূচনা শুরু হওয়ার ক্ষেত্রে আমরা যদি তোমাকে এই জায়গাটা একটু মার্ক করে দেখাই, যে সাপোজ ভাই যে ইউ আকৃতির যে নালীটা, আমি জানি সবাই এখানে চিনো, এটাকে আমরা বলে থাকি ডিওডেনাম। এটা কিন্তু ক্ষুদ্রান্তের অংশ, তাই না? ডিওডেনাম, ঠিক আছে, ডিওডেনাম। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে ডিওডেনাম। এই ডিওডেনাম পাকস্থলীর যেই অংশের সাথে যুক্ত, এই ডিওডেনাম পাকস্থলীর যেই অংশের সাথে যুক্ত, এই যে এই অংশের সাথে যুক্ত, ঠিক আছে, এই পাকস্থলীর যেই অংশের সাথে যুক্ত এই অংশটাকে বলা হয়ে থাকে, এই অংশটাকে বলা হয় পাইরোলাস। এটা অনেকটা স্প্রিং এর মতো, পাইরোলাস। এটাকে আমরা কি বলি? পাইরোলাস। এটা অনেকটা স্প্রিং এর মতো, এই জন্য এটাকে পাইরোলাস স্প্রিংটারও বলা হয়। কারণটা কি? এই পাইরোলাস এবং অ্যান্ট্রাম এরা পাকস্থলী থেকে যে কোনো খাবার ডিওডেনাম মানে ক্ষুদ্রান্তের অংশে যাওয়াটাকে নিয়ন্ত্রণ করে। ধরো তুমি একটা খাবার খেলে, সাপোজ তুমি একটা খাবার খেলে এবং খাবার সাথে সাথেই সেটা পাকস্থলী খালি করে ডিওডেনামে চলে গেল, তাহলে তোমার দেখবা খাওয়ার পরে পরবর্তী 5 মিনিটে তোমার খিদা লাগবে। মানে যতক্ষণ পর্যন্ত পাকস্থলী ভরা থাকে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো খিদা লাগবে না। এই স্নায়ু, পাকস্থলীর আশেপাশে যে স্নায়ুগুলো আছে সেগুলো কোনো উদ্দীপনা মস্তিষ্কে পাঠাবে না। কিন্তু যখনই, এই জন্য সৃষ্টিকর্তা আমাদের এই পাকস্থলীতে খাবারকে বেশ কিছু সময় ধরে রাখার জন্য চেষ্টা করে, মানে একটা ব্যবস্থা করে দিয়েছে। খাবারটা যখন পরিপাক হয়ে যায়, মনে হয় যে না পাকস্থলীতে আর পরিপাক হওয়ার মতো কিছু নেই, তখনই সেটা আস্তে আস্তে ক্ষুদ্রান্তের দিকে গমন করে, এই ডিওডেনামের দিকে গমন করে। আর যখনই আস্তে আস্তে ডিওডেনামের দিকে গমন করতে থাকে তখন পাকস্থলী খালি হতে থাকে আর তখনই তোমার খিদা লাগে। তাহলে আমরা মোটামুটি ভাবে কার্ডিয়া পেয়েছি, ফান্ডাস পেয়েছি, তারপরে আমরা কি পেলাম? ছোট বাঁক, বড় বাঁক পেলাম। 4 নাম্বার হচ্ছে দেহ বা কর্পাস, 5 নাম্বার অ্যান্ট্রাম এবং 6 নাম্বার হচ্ছে পাইরোলাস। এই অংশগুলো নিয়েই আসলে পাকস্থলীর গঠন। তাহলে কার সাথে কার যুক্ত এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে। তাহলে এইটা থেকে তো আমরা পাকস্থলীর গঠন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম, তাই না? এখন এটা লিখবো কিভাবে? এটা তো আপনি ভাইয়া ছবি আঁকলেন, এই পাশে তো তাহলে লেখার কথা, আমরা বর্ণনা লিখবো, তাই না? এই বর্ণনা লেখার জন্য আমার একটা প্রিমিয়াম হ্যান্ড নোট আছে, যেটা অলরেডি 23 ব্যাচ, 24 ব্যাচ পেয়েছে, 25 ব্যাচও অনেকে পেয়েছে, 26 ব্যাচে যারা আছো তারাও পাবা। জাস্ট কি করতে হবে? আমার বায়োবি গ্রুপ, আমার একটা গ্রুপ আছে, এই যেখানে দেখতেই পাচ্ছ বায়োবি, ফেসবুকে বায়োবি গ্রুপ বাই সাজ্জাদ ভাইয়া, ঠিক আছে? এই গ্রুপটাতে সার্চ দিবা, এই গ্রুপে সার্চ দিবা অথবা আমাকে নক দিবা। নক দিলেই আমি তোমাদেরকে এই হ্যান্ড নোটটা দিয়ে দিব, ঠিক আছে? বায়োবি বাই সাজ্জাদ ভাইয়া, এই গ্রুপের মধ্যে হ্যান্ড নোটটা দেওয়া আছে। পাশাপাশি তোমরা এই গ্রুপে যুক্ত হবে, আমার সাথে কানেক্ট থাকতে পারবা এবং আমাকে নক দিলে ইনশাল্লাহ তোমাদেরকে আমি সব হ্যান্ড নোটগুলো দিয়ে দিব। তাহলে এটা কিভাবে লিখতে হবে, কি করতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আমরা মোটামুটি ভাবে কি কি পেলাম? আমরা পাকস্থলীর প্রথমে পেলাম অন্ননালী, পাকস্থলীর যে অংশের সাথে যুক্ত হয় তাকে বলা হয় কার্ডিয়া, ওকে। 2 নাম্বার আমরা পেলাম কার্ডিয়ার পাশে উঁচু গম্বুজ অংশটাকে বলা হয় ফান্ডাস, এটাকে আমরা কি বললাম? ফান্ডাস। 3 নাম্বার আমরা ফান্ডাসের পরবর্তীতে কিছু ছোট বাঁক এবং বড় বাঁক অংশ দেখতে পেলাম। তাহলে 2টা বাঁক আছে, সেটা হচ্ছে ছোট বাঁক, আরেকটা হচ্ছে কি বলা হয়? বড় বাঁক, বড় বাঁক, ঠিক আছে। 4 নাম্বার আমরা যদি বলি তাহলে এর মধ্যে আছে হচ্ছে কর্পাস। এর মধ্যে কি আছে? কর্পাস বা দেহ, যেখানে মূলত খাদ্যটা পরিপাক হয়।
5 নাম্বার হচ্ছে অ্যান্ট্রাম। 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে অ্যান্ট্রাম, এবং 6 নাম্বার অংশ আছে হচ্ছে পাইরোলাস, যার সাথে ডিওডেনাম যুক্ত থাকে, পাইরোলাস। এই অংশগুলো নিয়েই পাকস্থলীর গঠন। খুব সুন্দর করে ছবি আঁকতে হবে এবং প্রত্যেকটা পয়েন্ট একটু একটু করে এক্সপ্লেইন করতে হবে, কে কার সাথে যুক্ত, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো এক্সপ্লেনেশন দিতে হবে। ওকে ফাইন, তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে মনে রাখতে হবে অন্ননালী, ডিওডেনাম এরা পাকস্থলী চিহ্নিতকরণে দিলেও এটাও কিন্তু পাকস্থলীর অংশ না। মূলত এই অংশগুলোই হচ্ছে পাকস্থলীর গঠনের অংশ। এখান থেকে অবজেক্টিভ আসতে পারে যে নিচের কোনটি পাকস্থলীর অংশ নয়, এই নামগুলো থেকে অন্য কোনো নাম দিয়ে দিতে পারে। এগুলো আপনাদের মনে রাখতে হবে। এইবার আমরা পাকস্থলীর খাদ্য পরিপাকে যাব। তো খাদ্য পরিপাকে আমরা আগেই বলেছিলাম যেখানে যেখানে খাদ্য পরিপাক হয় সেখানে মূলত দুই ধরনের পরিপাক হয়। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাকে মূলত কোনো এনজাইম এভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, আর রাসায়নিক পরিপাকটা আমাদের পরীক্ষায় বেশি বেশি করে আসে। তো যান্ত্রিক পরিপাকে আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে, চলো সেগুলো আমরা একটু দেখি। এটা মূলত আমাদের এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমসিকিউ এতে লাগে। যেমন 1 নাম্বার পয়েন্ট হিসাবে আমি যদি যান্ত্রিক পরিপাকের কথা বলি, তাহলে সর্বপ্রথম পাকস্থলীতে খাবার থাকে কত ঘন্টা? ঠিক আছে, পাকস্থলীতে ঠিক আছে, পাকস্থলীতে খাদ্য থাকে কত ঘন্টা? সেটা হচ্ছে 4 ঘন্টা থেকে 9 ঘন্টার মতো, মানে মিনিমাম 4 ঘন্টা, ম্যাক্সিমাম 9 ঘন্টা। বাট এটা কিন্তু আসলে একটা সাধারণ মান দেওয়া। এখন এটা আসলে ডিপেন্ড করে তুমি কি জাতীয় খাবার খাচ্ছ। ধরো তুমি বেশি বেশি কার্বোহাইড্রেট খেলা, মনে করো পাউরুটি খেলা, চিনি দিয়ে বা যে কোনো কিছু, শুধু পাউরুটি খেলা। পাউরুটি হচ্ছে সম্পূর্ণ একটা কার্বোহাইড্রেট। শুধু তুমি যদি কার্বোহাইড্রেট খাও তাহলে তোমার এই 4 ঘন্টার সময় নিবে না। আমার কথাটা বুঝো, তাহলে এই 4 ঘন্টার সময় নিবে না। দেখবে তোমার একটু পরে আবার খিদা লাগতেছে। প্রশ্ন হচ্ছে কেন? তার প্রধান কারণ হচ্ছে পাকস্থলীতে শর্করা জাতীয় খাবারের কোনো পরিপাক হয় না, অর্থাৎ শর্করা পরিপাক করার জন্য যে এনজাইম আছে সেই এনজাইমটা নিঃসৃত হয় না, যার কারণে মুখে তো শর্করা পরিপাক হয়, যেটা আগের ক্লাসে তোমরা জেনেছো। তো ওইটা যখন অন্ননালীর মাধ্যমে পাকস্থলী আসে, পাকস্থলী যখন স্ক্যান করে দেখে যাচ্ছে এটা তো কার্বোহাইড্রেট, একে পরিপাক করার মতো তো আমার কিছু নেই, একে আমার রাখারও দরকার নেই। এর ভিতরে যদি কোনো জীবাণু থাকে তাহলে সেই জীবাণুকে মারার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত করে জীবাণুকে মেরে ফেলে। তারপরে তার যেহেতু কাজ শেষ, আস্তে করে সে ডিওডেনামের দিকে ঠেলে দেয় যে ডিওডেনাম তুমি একে পরিপাক করো, আমার একে পরিপাক করার কোনো কাজ দরকার নেই। এই জন্য কার্বোহাইড্রেট কিংবা লিপিড জাতীয় খাবার যদি তুমি খাও তাহলে একই ক্ষেত্রে লিপিড এবং কার্বোহাইড্রেটের ক্ষেত্রে একই কথাই থাকবে, যেটা বেশিক্ষণ পাকস্থলীতে থাকবে না। কিন্তু তুমি যদি কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন জাতীয় কোনো খাবার খাও, যেমন ধরো ভাত খাচ্ছ, তার সাথে গরুর মাংস দিয়ে বা খাসির গোস্ত দিয়ে বা মুরগির মাংস দিয়ে বা মাছ দিয়ে খাচ্ছ, তাহলে কি হবে? ওই যে প্রোটিন খাবারগুলো মিক্সড হয়ে তোমার পাকস্থলীতে যাচ্ছে, তখন ওই প্রোটিনকে পরিপাক করার জন্য সে সময় নেবে, কারণ প্রোটিনকে পাকস্থলী খুবই পছন্দ করে। তাহলে এটা মনে রাখতে হবে। পাশাপাশি একটা কথা মনে রাখবা, তরল যে খাবারগুলো আছে, তরল খাদ্য, ঠিক আছে, যেমন জুস টুস টাইপের, তো এই তরল খাদ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে তরল খাদ্য বা জুসগুলো কিন্তু কার্বোহাইড্রেটেরই হয়। প্রোটিনের তৈরি কোনো জুস এভাবে হয় না, প্রোটিন শেক পাওয়া যায়, সেটা আলাদা হিসাব। তরল খাদ্যগুলো বেশিরভাগ ক্ষেত্রেই খুবই অল্প সময়, মানে খুবই অল্প সময়, মিনিমাম দেখা যায় 15 থেকে 30 মিনিটের মধ্যেই সে পাকস্থলী ত্যাগ করে। 15 থেকে 30 মিনিট সে অবস্থান করে এবং পরবর্তীতে পাকস্থলী ত্যাগ করে। এই জন্য পানি খেলে পানি বেশিক্ষণ থাকে না, তার পাকস্থলীতে পানির তেমন কোনো প্রয়োজন নেই। 2 নাম্বার আমরা যদি বলি, এই যে 2 নাম্বার পয়েন্টটা যেটা তোমাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত করা। 2 নাম্বার পয়েন্ট আমরা কি বলবো, সেটা হচ্ছে HCl নিঃসৃত করা। এই HCl নিঃসৃত কেন করা হয়? এই HCl নিঃসৃত করে তার লাভটা কি? ঠিক আছে, এই যান্ত্রিক পরিপাকে প্রথমেই, অর্থাৎ এনজাইম নিঃসৃত হওয়ার আগেই, এনজাইম নিঃসৃত হলে তো রাসায়নিক পরিপাক শুরু হবে, কিন্তু এনজাইম নিঃসৃত করার আগেই হাইড্রোক্লোরিক অ্যাসিড সর্বপ্রথম নিঃসৃত করে। এর পিছনের কারণ কি কি থাকতে পারে? প্রথম এবং প্রধান কারণ, 1 নাম্বার, হাইড্রোক্লোরিক অ্যাসিড যে জীবাণু থাকে, খাবারের সাথে যে জীবাণু আসবে সেই জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। কি করবে? জীবাণু ধ্বংস করতে সাহায্য করবে। 2 নাম্বার হচ্ছে যে নিষ্ক্রিয় এনজাইম, অর্থাৎ এই একটু পরে যে তোমার রাসায়নিক পরিপাক মানে শুরু হবে, সেখানে যে নিষ্ক্রিয় এনজাইমটা থাকে, ঠিক আছে, সেই নিষ্ক্রিয় এনজাইমকে তার সক্রিয় করাই হচ্ছে অন্যতম প্রধান কারণ। কি করবে? সক্রিয় করবে, ঠিক আছে, সক্রিয় করাই তার প্রধান কারণ। 3 নাম্বার আরেকটা মজার বিষয় বলি, এবং এই বিষয়টা অনেকেই আমরা জানি না, এটা ইন্টারেস্টিং বিষয়। শুধুমাত্র আমরা সবসময় খালি এটাই পড়ে আসি, জীবাণু ধ্বংস করবে, নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করবে, এটাই তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ। না, সেটা হচ্ছে যেই খাবারটা তুমি খেলা সেই খাবারকে
ঠিক আছে, সেই খাবারকে অম্লীয় করে তোলা। তো এইটা তো ভাই খুবই ইন্টারেস্টিং জিনিস না, এটা তো আমরা সবাই বুঝি, তাই না? এটা তো বলতে পারো যে ভাই এটা আমরা সবাই বুঝি। এখন প্রশ্ন হচ্ছে যে অম্লীয় তো করবেই, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু অম্লীয়, ওর কাজ তো অম্লীয় করাই। এর স্পেশালিটি কি মনে রাখবা, খাবার যদি অম্লীয় না হয়, খাবার যদি অম্লীয় না হয় তাহলে কি করতে পারবে না, তাহলে খাবার অম্লীয় না হলে, যদি না হয় তাহলে কি হবে, ডিওডেনাম খাদ্য পরিপাক করতে পারবে না, ডিওডেনাম খাদ্য পরিপাকে অংশগ্রহণ করবে না। ঠিক আছে, খাদ্য পরিপাকে অংশগ্রহণ করবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে খাদ্য পরিপাকে অংশগ্রহণ করতে হলে ক্ষুদ্রান্ত যেহেতু ডিওডেনাম সর্বশেষ অংশ যেখানে খাদ্য পরিপাক হতেই হবে, তো সেই খাদ্যগুলো যাই খাও না কেন সেই খাদ্যকে পরিপাক করতে হলে তুমি যদি শুধু কার্বোহাইড্রেট খাও তাকেও অম্লীয় করতে হবে, যদি লিপিড খাও তাকেও অম্লীয় করতে হবে, প্রোটিন খেলেও অম্লীয় করতে হবে। সেই খাদ্যগুলোকে ডিওডেনামে যেহেতু ডিওডেনাম আমাদের সর্বশেষ অংশ যেখানে খাদ্য পরিপাক হতেই হবে, সেটা যে কোনো খাদ্য হোক, সেটা কার্বোহাইড্রেট হোক, প্রোটিন হোক, লিপিড হোক, তো সেই খাবারকে পরিপাক করতে সাহায্য করতে অবশ্যই খাদ্যকে অম্লীয় করতে হবে। এখন এই পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি এই খাবারগুলোকে অম্লীয় না করে, মানে নিঃসৃত না হয় এবং অম্লীয় যদি না হয়, তাহলে ডিওডেনামেও খাদ্য পরিপাক হবে না। তাহলে এটা যদি না হয় তাহলে ডিওডেনাম খাদ্য পরিপাকে অংশগ্রহণ করবে না। আর ডিওডেনাম যদি অংশগ্রহণ না করে, ঠিক আছে, ডিওডেনাম যদি অংশগ্রহণ না করে তাহলে প্রবলেমটা কি, মুখে তো শর্করা পরিপাক হচ্ছেই, ধরো শর্করা খাইলা, এখন ধরো পাকস্থলীতে ডিওডেনাম মানে অম্লীয় হইলো না, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হলো না, ডিওডেনাম ওই বাকি শর্করাকে পরিপাক করলো না, এতে সমস্যা এটা কি? কারণ ডিওডেনামের পরে যে অংশগুলো আছে এবং ডিওডেনাম নিজেও এই খাদ্য পরিপাকের যে ছোট ছোট উপাদানগুলো আছে, যেমন শর্করা পরিপাকের ফলে গ্লুকোজ, প্রোটিন পরিপাকের ফলে অ্যামাইনো অ্যাসিড, লিপিড পরিপাকের ফলে যে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, সেগুলোকে শোষণও করবে না এবং রক্তের মধ্যে পৌঁছেও দেবে না। এই যে শোষণ না করা বা রক্তের মধ্যে যদি পৌঁছে না দেয়, তাহলে আলটিমেটলি তুমি যে খাবার খাচ্ছ কি কারণে খাচ্ছ, যাতে শর্করা থেকে গ্লুকোজ পাও, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড পাও, লিপিড থেকে ফ্যাটি অ্যাসিড পাও, গ্লিসারল পাও, সেগুলো কিন্তু তোমার রক্তের মধ্যে যদি না পৌঁছায় তাহলে তোমার কোষের মধ্যে পৌঁছাবে না। আর তোমার কোষের মধ্যে না পৌঁছালে নেক্রোসিস হবে। নেক্রোসিস কি? ওই যে কোষ বিভাজনে পড়েছি, পুষ্টির অভাবে নিউট্রিশন, এনতে নেক্রোসিস এনতে নিউট্রিশন, অর্থাৎ পুষ্টির অভাবে কোনো কোষ মারা গেলে তাকে নেক্রোসিস বলে। তার মানে রক্তে যদি গ্লুকোজ না থাকে তাহলে কোষ গ্লুকোজ পাবে না, কোষ যদি গ্লুকোজ না পায় তাহলে মাইটোকন্ড্রিয়া গ্লুকোজ না পেলে তখন শ্বসন প্রক্রিয়া এটিপি তৈরি করবে না, তখন কোষও মারা যাবে, তুমি শক্তি পাবে না। তাহলে খাদ্যকে অম্লীয় করাটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পাকস্থলী। 3 নাম্বার কাজ কি করে থাকে চলো দেখি যান্ত্রিক পরিপাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা শব্দ ব্যবহার করব, যে শব্দের নাম হচ্ছে পেরিস্টালিসিস। ঠিক আছে, এটাকে কি বলা হয়? পেরিস্টালিসিস। পেরিস্টালিসিস, এই পেরিস্টালিসিস প্রধানত কি? মূলত খাবার আমরা যেমন মুখে খাই, তখন মুখে খাওয়ার ফলে আমরা যে দাঁতের মাধ্যমে খাবারগুলোকে চিবাই, সেগুলো আস্তে আস্তে ছোট ছোট অংশে পরিণত হয়। পাকস্থলীতে যখন খাবার প্রবেশ করে তখন পাকস্থলীতে 3টি স্তর আছে। কিসের স্তর? 3টি স্তর আছে পেশির, অর্থাৎ মসৃণ পেশির 3টি স্তর থাকে। কোন পেশির? মসৃণ পেশি। ঠিক আছে, মসৃণ পেশি বা যেটাকে আমরা অনৈচ্ছিক পেশি বলি, যেটাকে আমরা কি বলি? অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি, যা নিজের ইচ্ছায়, আমার ইচ্ছায় হবে না, তার পাকস্থলীর নিজের ইচ্ছায় হবে, আমার ইচ্ছা হবে না, এই জন্য এটাকে বলা হয় অনৈচ্ছিক পেশি। তো এই অনৈচ্ছিক পেশির 3টি স্তর থাকে। 3টি স্তর থাকে। এই 3টি স্তর মূলত বিভিন্ন দিকে, কেউ উপরের দিকে, কেউ নিচের দিকে, কেউ ডানের, কেউ বামে, এরকম করে মোচড় দেয়, যার কারণে পাকস্থলী কি হয়? সংকুচিত হয়, প্রসারিত হয়, নড়াচড়া করে। আমরা হয়তোবা ফিল করি না যে পাকস্থলী সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, একটু নড়াচড়া করতেছে। এতে কি হবে, মানে এই পেরিস্টালিসিসটা হলে কি হয় আর এই মোচড়টা দিলে কি হয়? এই যে তুমি খাবারগুলো খেলা, যেই খাবারই খাও না কেন, পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস, অর্থাৎ গ্যাস্ট্রিক জুস কাদেরকে বলা হয়? গ্যাস্ট্রিক জুস বলা হয় যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইম এরা যখন নিঃসৃত হয় গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে, তাদের সম্মিলিতভাবে বলা হয় গ্যাস্ট্রিক জুস। ওই গ্যাস্ট্রিক জুসের সাথে ভালোভাবে মেশাতে সাহায্য করে এই পেরিস্টালিসিস। তাহলে পাকস্থলীর এই মুভমেন্টকে আমরা কি বলবো? পেরিস্টালিসিস বলবো। এই পেরিস্টালিসিস কার্যক্রমটা আমাদের যান্ত্রিক খাদ্য পরিপাকে বা পাকস্থলী পরিপাকে হয়ে থাকে। তো এই পেরিস্টালিসিস না হলে কিন্তু সচরাচর কি হবে? খাদ্যগুলো সুন্দরভাবে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এনজাইমের সাথে মিশ্রিত হবে না, যার কারণে পরিপাক হবে না। তো পেরিস্টালিসিস কাজটা করে থাকে। এরপরে চতুর্থত আরেকটা কাজ কি করবে ভাইয়া? 4 নাম্বার কাজ হচ্ছে যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে। কোন গ্রন্থি থেকে? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে। ঠিক আছে,
এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে তোমার কি করবে, বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ করা শুরু করবে। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এনজাইম নিঃসৃত করা শুরু করবে, এনজাইম, ঠিক আছে, এনজাইম নিঃসৃত করা শুরু করবে, ঠিক আছে, নিঃসৃত করা শুরু করবে, এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত করা শুরু করবে, এতে কি হবে, পাকস্থলীতে খাদ্য পরিপাক, মেইন পরিপাকটা শুরু হবে। এবং এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এনজাইম বা যেই সকল উপাদানগুলো নিঃসৃত হয়, অর্থাৎ গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যেই তরল পদার্থটা নিঃসৃত হয় বা যেই জুসটা নিঃসৃত হয় তাকে বলা হয় গ্যাস্ট্রিক জুস। তাকে কি বলবো আমরা, এটাকে আমরা বলবো হচ্ছে গ্যাস্ট্রিক জুস। এবং এই গ্যাস্ট্রিক জুসকে নিঃসৃত করতে, অর্থাৎ গ্যাস্ট্রিক গ্রন্থির এই গ্যাস্ট্রিক জুসকে নিঃসৃত করতে মূলত যেই হরমোনটা সাহায্য করে, সেই হরমোনের নামটা কি, সেই হরমোনের নাম হচ্ছে গ্যাস্ট্রিন। এই হরমোনটার নাম কি, এই হরমোনটার নাম হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। এটাও কিন্তু পরীক্ষায় আসে। আমি এখানে যা বলবো সেগুলোই তোমার পরীক্ষায় ইনশাল্লাহ আসবে। এর অতিরিক্ত কোনো কথাই যেগুলো তোমার পরীক্ষায়, কোনো পরীক্ষায়, ধরো একাডেমিক বা অ্যাডমিশন, কোনো পরীক্ষায় প্রয়োজন নেই, এরকম কোনো পড়া তোমাদেরকে বলবো না। তাহলে এই যে গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক গ্রন্থিকে উদ্দীপ্ত করে, যার কারণে গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়, এনজাইম নিঃসৃত হয় এবং পরিপাক করা শুরু করে থাকে। তাহলে পাকস্থলীর খাদ্য পরিপাকের যান্ত্রিক প্রক্রিয়ায় কি কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি, তারপরে পেরিস্টালিসিস কি, এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা দিলাম। এখন আসো আমরা নেক্সট যে টপিক নিয়ে কথা বলবো, সেই টপিকের নাম হচ্ছে পাকস্থলীর খাদ্য পরিপাকের রাসায়নিক পরিপাক। এইটা তোমাদের যদি সাপোজ, কথার কথা, যদি পাকস্থলীর গঠন 3 নম্বরে আসে, তাহলে এটা 4 নম্বরে আসার মতো একটা প্রশ্ন। তাহলে আগেরটা ছিল পাকস্থলীর গঠন 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখন প্রশ্ন দেখবা যে বিভিন্ন বোর্ডে পাকস্থলীর এই রাসায়নিক পরিপাকটা খুবই অনেকগুলো বোর্ডে 4 বা 3 যে কোনো একটা জায়গায়, মানে গ ঘর যে কোনো একটাতে পরীক্ষা চলে আসছে। তো চলো আমরা সাধারণত 3টা খাদ্য নিয়ে পরিপাকের কথা বলে থাকি। যেমন 1 নাম্বার হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। কি জাতীয় খাদ্য? শর্করা জাতীয় খাদ্য, তাই তো? তো শর্করা জাতীয় খাদ্য পরিপাকের ক্ষেত্রে যেহেতু একবার মুখে পরিপাক হয়ে গিয়েছে, কোথায় পরিপাক হয়েছে? মুখে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়েছে, তাহলে আমাদের পাকস্থলীতে শর্করা পরিপাক হবে না। কেন? কারণ পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে শর্করা পরিপাককারী কোনো এনজাইম নিঃসৃত হবে না। তাহলে এই জন্য আমরা এখানে কি লিখব, যে শর্করা পরিপাক হবে না, শর্করা পরিপাক হবে না। কারণ কি? কোনো এনজাইম নিঃসৃত হয় না, ঠিক আছে, পরিপাক হবে না। কারণ কারণ কোনো এনজাইম নিঃসৃত হয় না, কোনো এনজাইম নিঃসৃত হয় না, এটা মাথায় রাখতে হবে, নিঃসৃত হয় না, ঠিক আছে, কোনো এনজাইম নিঃসৃত হয় না। ওকে ফাইন, তাহলে এটা গেল পাকস্থলী শর্করা পরিপাক। 2 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রোটিন বা আমিষ পরিপাক। কারণ প্রোটিন বা আমিষ হচ্ছে মেইনলি পাকস্থলীতে সবচেয়ে বেশি পরিপাক হয়, তো এটা নিয়ে কথা বলতে হবে। তো এইখানে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, প্রোটিন বা আমিষ পরিপাকের জন্য গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে, কোন গ্রন্থি থেকে? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে। একটু আগে তোমরা দেখেছো যে গ্যাস্ট্রিক গ্রন্থি মূলত পাকস্থলীর এনজাইম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই জিনিসগুলো নিঃসৃত করে। তো এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে একটা এনজাইম নিঃসৃত করবে, কিন্তু এনজাইমটা হবে ইনঅ্যাক্টিভ, মানে নিষ্ক্রিয়। তাহলে যে ইনঅ্যাক্টিভ এনজাইমটা নিঃসৃত হয়, ইনঅ্যাক্টিভ এনজাইম মানে কি? ইনঅ্যাক্টিভ মানে কি? নিষ্ক্রিয়। ইনঅ্যাক্টিভ এনজাইমের নাম হচ্ছে, ইনঅ্যাক্টিভ এনজাইমের নাম কি? পেপসিনোজেন, পেপসিনোজেন, ঠিক আছে। এর আগের বইতে, অর্থাৎ এখন যে 2024 সালের রিসেন্ট যে বইটা আছে, এই রিসেন্ট বইতে তোমার রেনিন, অর্থাৎ রেনিন এনজাইমটা বা প্রোরেনিন এনজাইমটার কথা উল্লেখ করা হয়নি। বাট আগের বইতে 2টা এনজাইমের কথা বলা হতো, নিষ্ক্রিয় এনজাইম, একটা পেপসিনোজেন আর একটা হচ্ছে প্রোরেনিন, ঠিক আছে। আরেকটা কি বলা হতো? আরেকটা আমি তোমাদের তাও লিখে রাখছি, সেটার নাম হচ্ছে প্রোরেনিন। বাট এখন আর এই এনজাইমের কথা বলা হয়নি, প্রোরেনিন, এটা মাথায় রাখবা, এটা আগের বইগুলোতে ছিল। এই 2টা এনজাইম নিঃসৃত হয়। এই 2টা এনজাইম অর্থাৎ এই পেপসিনোজেন এবং প্রোরেনিন যখনই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসতো, যখনই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসতো, ঠিকই তখনই এই পেপসিনোজেন এবং প্রোরেনিন বিশেষ করে সক্রিয় হয়ে, অর্থাৎ অ্যাক্টিভ এনজাইম সক্রিয় হয়ে পেপসিনে পরিণত হতো, পেপসিনে পরিণত হতো। আর প্রোরেনিন কিসে পরিণত হতো? রেনিন এনজাইমে পরিণত হতো, রেনিন এনজাইমে পরিণত হতো। তাহলে
এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে নিষ্ক্রিয় পেপসিনোজেন এবং নিষ্ক্রিয় প্রোরেনিন সক্রিয় পেপসিন এবং রেনিন এনজাইমে পরিণত হয়। এছাড়া আরেকটা এনজাইম এখানে কাজ করবে যার নাম হচ্ছে জিলেটিনেস। এরা সম্মিলিতভাবে প্রোটিন জাতীয় খাবারগুলোকে পরিপাক করবে। এখন দেখার বিষয় এই পেপসিন রেনিন তো আমরা আর এখন বলবো না, আগেই বলছি যে রেনিনকে আমরা আর এখন আমরা এই জায়গায় উল্লেখ করব না, যেহেতু এখন আমাদের বইয়ের মধ্যে এভাবে আর উল্লেখ করা হয়নি। তো রেনিনটার কথা আমি এমনিতে নর্মালি বলে দিব। তো আমাদের এই পেপসিন জিলেটিন নামক জিলেটিনেস এনজাইম যেটা থাকে, সেই জিলেটিনেস এনজাইম এবং এরা কিভাবে আমাদের প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকগুলো করে থাকে সেটা আমাদের মনে রাখতে হবে। তো ঠিক আছে, তো নর্মালি দেখো সর্বপ্রথম আমরা যদি জটিল আমিষের কথা বলি, কিসের কথা? জটিল আমিষ। ঠিক আছে, জটিল আমিষ। এই জটিল আমিষকে পানির সাহায্যে, কার সাহায্যে? অবশ্যই পানি লাগবে। পানির সাহায্যে মূলত পেপসিন এনজাইমের মাধ্যমে, কোন এনজাইম? পেপসিন এনজাইম। ঠিক আছে, পেপসিন এনজাইম, পেপসিন এনজাইম। এই পেপসিন এনজাইমের মাধ্যমে কিসে পরিণত করবে? প্রোটিওজ এবং পেপটনে পরিণত করবে। কিসে পরিণত করবে ভাইয়া? প্রোটিওজ এবং পেপটন। ঠিক আছে, প্রোটিওজ ও পেপটনে পরিণত করবে। প্রশ্ন জাগতেই পারে যে ভাইয়া প্রোটিওজ এবং পেপটন জিনিসটা কি? মূলত তোমাদেরকে যদি একটা ছোট্ট জিনিস দেখাই, যে ধরো সাপোজ ধরো আমিষ, ঠিক আছে, এই আমিষকে আমি অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে চাই। এই আমিষকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে গেলে প্রথমে একে যখন ভাঙা হয় তখন পাওয়া যায় হচ্ছে প্রোটিওজ। কি পাওয়া যাবে? প্রোটিওজ পাওয়া যাবে। তারপরে পাওয়া যাবে হচ্ছে পেপটন। কি পাওয়া যাবে? পেপটন। তারপরে ভাইয়া পাওয়া যায় হচ্ছে ধরো পলিপেপটাইড। কি পাওয়া যাবে? পলিপেপটাইড। ঠিক আছে, পেপটাইড। তারপরে পাওয়া যাবে হচ্ছে মনে করো পেপটাইড। তারপরে ধরো সাপোজ পেপটাইডের পরে আমরা যে সর্বশেষ পাবো অ্যামাইনো অ্যাসিড। কি পাবো? অ্যামাইনো অ্যাসিড, যেটা আমাদের দরকার। এবং এই অ্যামাইনো অ্যাসিডই কিন্তু আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে। এই অ্যামাইনো অ্যাসিডই আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে। তাহলে দেখো একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস দেখো, আমাদের মেইনলি পাকস্থলীতে যে আমিষটা আমরা খাদ্য পরিপাকে আমাদের অংশগ্রহণ করে থাকে তাকে কিন্তু অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে না। তাকে কিসে পরিণত করে? এই যে প্রোটিওজ এবং পেপটন, অর্থাৎ আমিষ থেকে তার থেকে আরেকটু জটিল আমিষ থেকে একটু সরল আমিষে নিয়ে যায়, প্রোটিওজ এবং পেপটনে নিয়ে যায়। এই প্রোটিওজ পেপটন কিন্তু পরবর্তীতে ডিওডেনাম মানে ক্ষুদ্রান্তের ডিওডেনামে যখন যায় তখন এই প্রোটিওজ পেপটন গুলোকে সরাসরি অ্যামাইনো অ্যাসিডে পরিণত করা হয়। তো যতক্ষণ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড পরিণত হবে না ততক্ষণ পর্যন্ত পরিপাক সম্পন্ন হতে পরিপাক চলতে থাকবে। আর যতক্ষণ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে না ততক্ষণ পর্যন্ত প্রোটিন জাতীয় খাদ্য উপাদানগুলো যেগুলো আমরা খেয়েছি সেগুলো আমাদের রক্তের মধ্যে প্রবেশ করবে না। তাহলে বুঝতেই পারতেছো যে আমাদের পাকস্থলী কিন্তু আমিষকে সম্পূর্ণ পরিপাক করে না, আংশিক করে। এবার আসো, এটা গেল জটিল আমিষের কথা। এইবার মনে করো আরেকটা খাদ্য, সাপোজ ধরো জিলেটিন জাতীয় কিছু প্রোটিন আছে, জিলেটিন। ঠিক আছে, এই জিলেটিন জাতীয় খাদ্যগুলোকে, এটাও এক ধরনের প্রোটিন উপাদান, এটাকেও মনে করো পানির সাহায্যে জিলেটিনেস এনজাইমের মাধ্যমে, কোন এনজাইম? জিলেটিনেস এনজাইমের মাধ্যমে, জিলেটিনেস এনজাইমের মাধ্যমে একে পরিপাক করে ওই সেম টু সেম পেপটন ও পলিপেপটাইড কিসে পরিণত করবে? পেপটন ও পলিপেপটাইডে পরিণত করবে। অর্থাৎ একে মোটামুটি সরল অংশে পরিণত করে ডিওডেনামকে দিয়ে দেয়, যাতে ডিওডেনাম একে সরাসরি অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে পারে। আর আরেকটা যেটা আমরা দুগ্ধ আমিষ বলি, অর্থাৎ দুধের সাথে গ্রহণ করি, এটাকে হচ্ছে দুগ্ধ আমিষ। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, দুগ্ধ আমিষ। এই দুগ্ধ আমিষের একটা স্পেশাল নাম আছে, দুগ্ধ আমিষের নাম হচ্ছে কেসিন। এটাকে আমরা কি বলি? কেসিন। মূলত আগের বইগুলোতে এই দুগ্ধ আমিষ কেসিনকে পরিপাক করার জন্য রেনিন এনজাইমের কথা বলা হতো, বাট এখন গবেষণা করে দেখা গেছে বা বইয়ে দেখা আছে যে স্তন্যপায়ী প্রাণীদের মূলত রেনিন এনজাইম নিঃসৃত হয় না। এই জন্য এই দুগ্ধ আমিষ বা কেসিনকে মূলত পরিপাক করার জন্য যে সাহায্য করে সে হচ্ছে এই উপরের পেপসিডি। অর্থাৎ এই পেপসিন একই সাথে জটিল আমিষ এবং দুগ্ধ আমিষ এই দুইজনকে পরিপাক করে পলিপেপটাইডে পরিণত করে, পলিপেপটাইডে পরিণত করে। ঠিক আছে, পলিপেপটাইডে পরিণত করে। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের কোন কোন খাদ্য উপাদানগুলো কিভাবে সক্রিয় হলো, কার উপর কাজ করে কিসে পরিণত করলো, এবং আমাদের আমিষ জাতীয় খাবারগুলোর মেইন টার্গেট কোনটা সেটা মনে রাখা। তাহলে আমাদের বাকি থাকলো হচ্ছে ভাই লিপিড। আমাদের প্রোটিন পরিপাক হয়েছে, এখন আমাদের লিপিড পরিপাকটা বাকি, তাই না? লিপিড জাতীয় খাদ্য উপাদানগুলো কিভাবে পরিপাক হয়? তো ফার্স্ট অফ অল মনে রাখবা, পাকস্থলী কিন্তু লিপিডকে পরিপাক করে না। তবে একটা কথা আছে, তবে কি?
ওই যে বাটার মাখন জাতীয় যে খাবারগুলো খাও না, খুবই অল্প পরিমাণে লিপিড, বাটার মাখন টাইপের যে লিপিড, কি টাইপের লিপিড, সেটা হচ্ছে বাটার বা মাখন টাইপের যে লিপিড গুলো আছে, এই বাটার বা মাখন টাইপের লিপিড গুলোকে পরিপাক করার জন্য গ্যাস্ট্রিক লাইপেস, কি ধরনের এনজাইম, এটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেস এনজাইম। এই গ্যাস্ট্রিক লাইপেস এনজাইমটা নিঃসৃত করে। মূলত এই গ্যাস্ট্রিক লাইপেস অর্থাৎ এই লাইপেস এনজাইমটা কিন্তু ডিওডেনামেও পাবা। ওই লাইপেস আর এই লাইপেস কিন্তু সেম না, দুইজনই এনজাইম, দুইজনই হয়তো লিপিডের উপর কাজ করে, কিন্তু গ্যাস্ট্রিক লাইপেসটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট সেটা বলছি। তো গ্যাস্ট্রিক লাইপেস এনজাইম মনে করো পরিপাক করে পরবর্তীতে তোমার কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড এগুলোতে পরিণত করে, ঠিক আছে, বা ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরলে পরিণত করে, কোলেস্টেরলে পরিণত করে। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের কাছে একটা প্রশ্ন আমি বলে দিয়েছি যে একটু পরে ডিওডেনাম যখন আমরা পড়াবো তোমাদের পরবর্তী ক্লাসে, তখন দেখবা যে ক্ষুদ্রান্তের লাইপেজ এনজাইম ছিল, সে ঠিকই চর্বি জাতীয় খাবার, লিপিড জাতীয় খাদ্যগুলোকে পরিপাক করে, কিন্তু এইখানকার গ্যাস্ট্রিক লাইপেজ কেন শুধুমাত্র বাটার মাখন জাতীয় লিপিড জাতীয় খাদ্যগুলোকে পরিপাক করে, অন্য কোনো খাদ্যকে পরিপাক করতে পারে না লিপিডের? কারণ হচ্ছে এই গ্যাস্ট্রিক লাইপেজ শুধুমাত্র অম্লীয় মাধ্যমে সক্রিয় হয়। তার মানে পাকস্থলিতে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, তখনই গ্যাস্ট্রিক লাইপেজ সক্রিয় হয়। আর গ্যাস্ট্রিক লাইপেজ যখন সক্রিয় হয়, তার শক্তিটা অত্যন্ত কম, যার কারণে বড় বড় চর্বি বা ফ্যাটি অ্যাসিডকে সে পরিপাক করে না। সে কি করবে? বাটার মাখন জাতীয় খাদ্যগুলোকে পরিপাক করবে। আর এই লিপিড জাতীয় তৈলাক্ত লিপিড কিন্তু কি খালি চর্বি, মাংস চর্বি, চিজ এগুলো না, তেল জাতীয় উপাদানও কিন্তু লিপিড। এবং মজার বিষয় হচ্ছে, যখন তুমি তেল জাতীয় খাবারগুলো বেশি খাবা, এই লিপিড জাতীয় খাবারগুলো, তো সে তো দেখা গেছে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের সাথে তোমার পাকস্থলিতে যাবে। এদিকে তো শর্করা মনে করো মুখে পরিপাক হয়ে গেছে, প্রোটিনের পরিপাক তো চলতিছে, আর তেল জাতীয় যে লিপিডগুলো আছে সেগুলো তো আর পাকস্থলিতে পরিপাক হবে না। এখন তিনজন মিলে তো অবস্থান করতেছে, শর্করা তো চুপচাপ বসে আছে, সে তোমার কোনো ক্ষতি করতেছে না, পাকস্থলী তো মাশাআল্লাহ পরিপাক শুরু হয়ে গেছে। লিপিড খাবারগুলো, ওই তেল জাতীয় খাবারগুলো কোথায় যাবে? সে তখন কি করে জানো? এই যে পাকস্থলীর আমরা ফান্ডাসটা পড়িয়েছিলাম না তোমাদেরকে, এই যে ফান্ডাস, এই লিপিডগুলো ফান্ডাস বা উপরের দিকে ভাসতে থাকে, এই কাইমের কারণে উপরের দিকে ভাসতে থাকে। এই যে লিপিড, এই যে যখন তুমি অতিরিক্ত তেল জাতীয় খাবার খাও, ওই তেলগুলো যখন উপরের দিকে ভাসে, তখন তোমার মধ্যে কি করে? গ্যাস্ট্রিক জুস ক্ষরণটা বাড়িয়ে দেয়, যার কারণে তোমার পাকস্থলীতে জ্বালা পোড়া তৈরি হয়, এবং এটাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রিক। এই জন্য দেখবা তেল জাতীয় খাবারগুলো যখন বেশি খাওয়া হয়, তখন কি হয়? আমাদের পাকস্থলীতে গ্যাস জমা হয়, আস্তে আস্তে বুক জ্বালা পোড়া করে, তারপরে ব্লোটিং আসে, এই সমস্যাগুলো তৈরি হয়। বুঝতে পেরেছ? তাহলে এটা হচ্ছে পাকস্থলীর রাসায়নিক পরিপাক। এটা সুন্দর করে মাথার মধ্যে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় সৃজনশীলের গ ঘ যে কোনো একটা পরীক্ষায় তোমার চলে আসবে। তো চলো আমরা পরবর্তীতে এবার আরেকটা প্রশ্ন তোমাদের জেনে নেই, সেটার নাম হচ্ছে পাকস্থলী কেন নিজে পরিপাক হয় না। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। পাকস্থলী তো নিজেও একটা পেশি বা মাংস দ্বারা গঠিত, তাহলে এই যে পাকস্থলী নিজে কেন পরিপাক হয়ে যায় না, এর পিছনে কতগুলো কারণ আছে। যেমন অন্যতম প্রধান কারণগুলো কি কি? এক নাম্বার দেখো, সেটা হচ্ছে এনজাইম নিষ্ক্রিয় রূপে এনজাইমগুলো যখন নিঃসৃত হয়, নিঃসৃত হয় তখন সে কি অবস্থায় থাকে? তখন সে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। অর্থাৎ পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যখন এনজাইম নিঃসৃত হবে, তখন থাকবে সে নিষ্ক্রিয়। তাকে সক্রিয় করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার। আর যখনই সে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে সক্রিয় হবে, তখন সে কাকে পাবে? পাকস্থলীকে পাবে না খাদ্য উপাদান পাবে? অবশ্যই খাদ্য উপাদান পাবে। এই কারণে পাকস্থলীর এই এনজাইমগুলো, যেটা পাকস্থলীতে প্রোটিনকে পরিপাক করছে, সে পাকস্থলীর কোনো ক্ষতি করে না। দুই নাম্বার, যদি বলো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা তো অনেক বেশি নিঃসৃত হতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড তো পাকস্থলীর জন্য হুমকি হতে পারে না? এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি করার জন্য? দমন করার জন্য, ঠিক আছে, দমন করার জন্য পাকস্থলী নিজেই বাইকার্বনেট আয়ন, কি ধরনের আয়ন? বাইকার্বনেট আয়ন ক্ষরণ করে। এটা এক ধরনের ক্ষার জাতীয় উপাদান। এটা কি? এক ধরনের ক্ষার জাতীয় উপাদান। এই ক্ষার জাতীয় বাইকার্বনেট আয়ন পাকস্থলীর অ্যাক্টিভিটিসকে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাক্টিভিটিসকে, সক্রিয়তাকে কমিয়ে দেয়, যার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনো ক্ষতি করতে পারে না। তারপরে যদি ধরো 3 নাম্বার পয়েন্ট হিসাবে ধরো, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনো না কোনো ভাবে আরো বেশি স্ট্রংলি ক্ষতি করার চেষ্টা করতেছে, কিন্তু পাকস্থলীর ভিতরে মিউকসা স্তর থাকে। কিসের স্তর থাকে? মিউকসা, ঠিক আছে, মিউকসা স্তর থাকে। এই মিউকসা স্তর এত বেশি পুরু হয়, কি হয়? পুরু হয়। সবচেয়ে ভিতরের স্তর হচ্ছে মিউকসা স্তর। এই মিউকসা স্তর পুরু হওয়ার কারণে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বলো বা সক্রিয় এনজাইম বলো, এরা কেউই ক্ষতি করতে পারে না।
ক্ষতি করতে পারে না। ঠিক আছে, তাহলে মিউকাসের স্তর অনেক বেশি পুরু হওয়ার কারণে পাকস্থলীতে ক্ষতি করতে কি করবে পারে না, যেটা আমরা একটু পরে গ্যাস্ট্রিক গ্রন্থিতে দেখব যে আসলে মিউকাসের স্তরগুলো বা কেমন থাকে। 4 নাম্বার এপিথেলিয়াল কোষ। এপিথেলিয়াল পাকস্থলীর মিউকাসের স্তরের সবচেয়ে ভিতরের দিকে যে কোষটা থাকে, যেটা মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড এনজাইমের সংস্পর্শে আসে, সেই কোষের নাম হচ্ছে এপিথেলিয়াম কোষ। এই এপিথেলিয়াম কোষগুলো খুব ঘনভাবে থাকে। কি থাকবে? খুবই ঘনভাবে থাকবে। এই এপিথেলিয়াল কোষগুলো খুবই ঘনভাবে সজ্জিত থাকে। সজ্জিত, ঠিক আছে, খুব ঘনভাবে সজ্জিত থাকে। মূলত এপিথেলিয়াল কোষগুলোর কথা যদি বলা হয় তাহলে অনেকটা দেখতে যে এরকম হয়। ঠিক আছে, এপিথেলিয়াল কোষগুলো এরকম ঘনভাবে সজ্জিত থাকে। এই এপিথেলিয়াল কোষগুলো এতই ঘনভাবে সজ্জিত থাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে এপিথেলিয়াল কোষ। এটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে এপিথেলিয়াল কোষ। ঠিক আছে, এপিথেলিয়াল কোষ। এই এপিথেলিয়াল কোষগুলো এত ঘনভাবে থাকে যে এপিথেলিয়াল কোষের এই ঘনতা, মানে এই জায়গাটাকে ভেদ করে সে পাকস্থলী অন্যান্য স্তর যেতে পারে না। হাইড্রোক্লোরিক অ্যাসিডও যেতে পারে না, এনজাইমও যেতে পারে। তাছাড়া ধরো কোনো কারণবশত এই এপিথেলিয়াল কোষ তো ধরো এটাকে প্রোটেকশন দিল, কথার কথা, তাই না? এপিথেলিয়াল কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে পাকস্থলীকে রক্ষা করলো, এনজাইমকে পাকস্থলী থেকে রক্ষা করলো, কিন্তু এপিথেলিয়াল কোষ তো এই হাইড্রোক্লোরিক এবং এই এনজাইমের কারণে নষ্ট হয়ে যেতে পারে, হতেই পারে। এবং মজার বিষয় কি জানো? মজার বিষয় হচ্ছে এই এপিথেলিয়াল কোষগুলো যদি নষ্টও হয়, এপিথেলিয়াল কোষ, এই এপিথেলিয়াল কোষগুলো যদি নষ্ট হয় তাহলে সেটা মূলত চিন্তার বিষয় না। সেটা কি হয় জানো? সেটা হচ্ছে মানে ম্যাক্সিমাম দেখা যায়, মিনিমাম দেখা যায় 4 থেকে 5 দিনের মধ্যে। 4 থেকে 5 দিনের মধ্যে এপিথেলিয়াল কোষগুলো 4 থেকে 5 দিনের মধ্যে, অনেক অনেক বইতে দেখা যাচ্ছে যেভাবে লেখা আছে 3 থেকে 6 দিনের মধ্যে। 3 থেকে 6 দিনের মধ্যে কি হয়? রিপ্লেস হয়। কি হবে? রিপ্লেস হবে। অর্থাৎ যদি এপিথেলিয়াল কোষগুলো নষ্ট হয়ে যায় 3 থেকে 5 দিনের পরে আবার নতুন করে এপিথেলিয়াল কোষগুলো আসে। তাহলে এই পয়েন্টগুলো, এনজাইম ইনঅ্যাক্টিভ ভাবে নিষ্ক্রিয় রূপে নিঃসৃত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষতি করতে গেলে তাকে দমন করার জন্য বাইকার্বনেট আয়ন, এই বাইকার্বনেট আয়ন এক ধরনের ক্ষারীয় আয়ন। ঠিক আছে, এটা কি ধরনের আয়ন? ক্ষারীয় আয়ন। জানি আমরা অ্যাসিডকে নিষ্ক্রিয় করার জন্য বা নিরপেক্ষ করার জন্য ক্ষার অত্যন্ত জরুরি। ভিতরের স্তরটা থাকে মিউকাসের স্তর, যা পাকস্থলীকে প্রোটেকশন দেয়। তাছাড়া এপিথেলিয়াল কোষগুলো খুবই ঘনভাবে থাকে, যার কারণে এই এপিথেলিয়াল কোষকে ভেদ করে এনজাইম বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষতি করতে পারে না। আর এপিথেলিয়াল কোষ যদি কোনো কারণবশত এনজাইম বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা নষ্ট হয় তাহলে সেটাই 3 থেকে 5 দিন পর বা 3 থেকে 6 দিন পর রিপ্লেস হয়। তবে তবে এখানে একটা কথা আছে, যেমন NSAID, এই NSAID এক ধরনের ওষুধ যেটাকে বলা হয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এটা অন্যতম উদাহরণ হচ্ছে ব্যথার ওষুধ, বিশেষ করে প্যারাসিটামল। এই ব্যথার ওষুধ এগুলো যদি বেশি বেশি খাও তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইম ক্ষরণের মানে প্রক্রিয়াটাকে বা পরিমাণটাকে বাড়ায় দেয়, এপিথেলিয়াল কোষকে ক্ষতি করতে পারে। এই জন্য NSAID ওষুধ খাওয়ার কারণে বা ব্যথার ওষুধ খাওয়ার আগে ডাক্তাররা পরামর্শ দেয় যে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন। এছাড়া এক ধরনের মানে বলা যেতে পারে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াও তোমার ক্ষতি করতে পারে, তখন আসলে কিছু করার থাকে না। সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কি? ব্যাকটেরিয়ার নামটা কি? সেটা হচ্ছে হেলিটোব্যাক্টর পাইলোরি। ঠিক আছে, এটাকে আমরা H. পাইলোরিও বলে থাকি। এই ব্যাকটেরিয়ার কারণেও মূলত তোমার গ্যাস্ট্রিক আলসার বা আলসার হতে পারে। তাহলে এই দুটার ক্ষেত্রে আসলে তেমন কোনো কিছু আমাদের হাত নেই, এটা হয়ে গেলে আসলে আমাদের আর কোনো কিছু করার থাকে না। তাহলে কোন ওষুধগুলো এবং কোন ব্যাকটেরিয়ার কারণে পাকস্থলীর ক্ষতি হয় এগুলো কিন্তু এমসিকিউতে আসে। পাকস্থলী কেন নিজে পরিপাক হয় না? এটা 2 নম্বরেও আসে, আবার 3 নম্বরেও আসে, পাশাপাশি এমসিকিউতে তো আসবে। এমসিকিউ আসলে কোনো অধ্যায় বা টপিককে স্পেশাল ভাবে বলার কিছু নেই, কারণ সবকিছুই এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যেগুলো আমি তোমাদের জন্য বলছি। তো এই হলো আমাদের পাকস্থলীর কেন পরিপাক হয় না সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এইবার তোমাদের সাথে যে গ্রন্থি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। এই গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থির যে টপিকটা আছে এটা হচ্ছে পাকস্থলীর ভিতরে কি অবস্থায় থাকে? ক্ষুদ্র ক্ষুদ্র মিউকাসের ভিতরে স্তরে ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাস্ট্রিক পিটের মধ্যে অবস্থান করে থাকে। তো পাকস্থলীর ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ, পাকস্থলীর প্রায় বলা যেতে পারে অনেকগুলো স্তর আছে, 5টা স্তর আছে। তার মধ্যে সেরোসা, পেশি স্তর, সাবমিউকোসা, মাস্কুলার মিউকোসা, একটা হচ্ছে মিউকোসা। জানলে আমাদের পাকস্থলীর স্তরগুলোর নাম কি কি আমরা একবার একটু জেনে নিই। পাকস্থলীর স্তর, পাকস্থলীর স্তরগুলোর কথা যদি বলা হয়, পাকস্থলীর স্তর, ঠিক আছে, পাকস্থলীর যে স্তরগুলো আছে
এই স্তরগুলোর মধ্যে প্রথমে থাকে সেরোসা, ঠিক আছে। 2 নম্বরে যে থাকে তার নাম হচ্ছে পেশি স্তর। পেশি স্তরের মধ্যে 2 ধরনের পেশি থাকতে পারে। কি কি থাকতে পারে? একটা হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি, অনুদৈর্ঘ্য পেশি, আর আরেকটা পেশির নাম হচ্ছে বৃত্তাকার পেশি। আরেকটা পেশি কি? আরেকটা পেশি হচ্ছে বৃত্তাকার পেশি, ঠিক আছে, বৃত্তাকার পেশি। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মূলত সাবমিউকসা নামে একটা স্তর থাকে, সাবমিউকসা, সাবমিউকসা। তারপরে 3 নম্বরে হচ্ছে মানে 4 নম্বর স্তরের নাম হচ্ছে মাসকিউলারি মিউকসা, মাসকিউলারি মিউকসা। এবং সর্বশেষ যেটা পাকস্থলীর সবচেয়ে ভিতরের স্তর, যার নাম হচ্ছে মিউকসা স্তর। 5 নম্বর স্তরের নাম কি? মিউকসা স্তর। এই মিউকসা স্তরে কতগুলো স্তর বা অভিক্ষেপ দেখা যায়? এই মিউকসা স্তরে কি দেখা যাবে? কতগুলো অভিক্ষেপ দেখা যাবে। এই মিউকসার স্তরের সবচেয়ে ভিতরের স্তর কিন্তু মিউকসা, আমি সিরিয়াল ভাই লিখেছি। এখানে যে অভিক্ষেপ দেখা যায়, আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখা যায়, এই অভিক্ষেপকে আমরা বলে থাকি রুগী। আমাদের পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, রুগী মূলত কোথায় দেখা যায়? এটা হচ্ছে মিউকসা স্তরে। তাছাড়া আরেকটা অপশন, তোমাদের আরেকটা পরীক্ষা আসে, এই মিউকসা স্তরে ছোট ছোট কতগুলো গর্ত থাকে, এগুলোকে আমরা বলে থাকি গ্যাস্ট্রিক পিট। কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রিক পিট। তাহলে গ্যাস্ট্রিক পিট কোথায় অবস্থান করছে? মিউকসা স্তরে অবস্থান করছে। এবং এই গ্যাস্ট্রিক পিটের মোটামুটি সংখ্যা হচ্ছে 3.5 মিলিয়ন, বা যেটাকে বলা হয়ে থাকে 35 লক্ষের অধিক। এবং এই গ্যাস্ট্রিক পিটের স্পেশালিটি কি জানো? এই গ্যাস্ট্রিক পিটের স্পেশালিটি হচ্ছে আমাদের এই গ্যাস্ট্রিক পিটের ভিতরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। কি থাকবে? গ্যাস্ট্রিক গ্রন্থি থাকবে। এটা মাথার মধ্যে রাখতে হবে। এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি, এই গ্যাস্ট্রিক গ্রন্থি সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক জুস এবং অন্যান্য পদার্থগুলো নিঃসৃত করে। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক জুস বা অন্যান্য পদার্থ নিঃসৃত করে। এটা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাহলে কোন কোন স্তর থাকে, কোনটা সবচেয়ে ভিতরের স্তর, অভিক্ষেপের নাম কি, কতগুলো থাকে, এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো আমাদের এই পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে বেশ কিছু কোষ আছে, যেই কোষগুলো বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন প্রথম কোষের নাম হচ্ছে অক্সিনোটিক কোষ। প্রথম কোষের নাম কি ভাইয়া? অক্সিনোটিক কোষ। এবং এই অক্সিনোটিক কোষকে আমরা বলে থাকি প্যারাইটাল কোষ। তাহলে আমাদের এই যে কোষগুলো আছে, এই কোষগুলোকে আমরা প্রথমে বলবো হচ্ছে অক্সিনোটিক কোষ, ঠিক আছে, অক্সিনোটিক কোষ। এই যে অক্সিনোটিক কোষের কথা বললাম, এই অক্সিনোটিক কোষের আরেকটা নাম কি বলেছি ভাইয়া? খুবই ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে প্যারাইটাল কোষ। প্যারাইটাল, ঠিক আছে, প্যারাইটাল কোষ। অক্সিনোটিক কোষের অন্যতম গুরুত্বপূর্ণ নাম কি? প্যারাইটাল কোষ। এবং এই অক্সিনোটিক কোষ বা প্যারাইটাল কোষের প্রধান এবং অন্যতম প্রধান কারণ কি, ওরা প্রধান কাজ কি? কাজের কথা যদি জিজ্ঞেস করো, অক্সিনোটিক কোষ বা প্যারাইটাল কোষের অন্যতম প্রধান কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত করা। কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত করা, এবং সেই সাথে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করা বলতে পারো, ক্ষরণ করা, এবং সেই সাথে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ঠিক আছে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর এটা নিশ্চিত করবে। এখন প্রশ্ন হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ কি? ইন্ট্রিনসিক ফ্যাক্টর জিনিসটা কি? এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর এক ধরনের প্রোটিন, যৌগিক প্রোটিন, যার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন এর প্রধান কারণ কি, প্রধান কাজ কি? এই গ্লাইকোপ্রোটিন বা ইন্ট্রিনসিক ফ্যাক্টর মূলত ভিটামিন B12 বা কোবালামিনকে শোষণ করতে, কি করতে? শোষণ করতে সাহায্য করে, ঠিক আছে, শোষণ করতে সাহায্য করে। তাহলে এটা আমাদের পরীক্ষা আসতে পারে যে প্যারাইটাল কোষ বা অক্সিনোটিক কোষ থেকে আমাদের কি ক্ষরণ হয়? সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই জিনিসগুলো মূলত ভিটামিন B12 কে শোষণ করতে সাহায্য করে। ওকে ফাইন। এবার আসো 2 নাম্বার। 2 নাম্বার কোষের নাম হচ্ছে মিউকাস কোষ। মিউকাস কোষ। এই মিউকাস কোষগুলো মূলত মিউকাস ক্ষরণ করে। কি ক্ষরণ করবে ভাইয়া? মিউকাস কোষগুলো মিউকাস ক্ষরণ করবে, ঠিক আছে, মিউকাস ক্ষরণ করবে। এই যে মিউকাস ক্ষরণ করলো, এই যে মিউকাস ক্ষরণ করবে, এইটা মূলত আমাদের কি কাজে সাহায্য করবে? এটা মূলত আমাদের পাকস্থলীকে প্রোটেকশন দিবে। ওই যে মিউকাস স্তর যেরকম প্রোটেকশন দেয় সেরকম প্রোটেকশন দিবে, ঠিক আছে। তারপরে আসো আর্জেন্টাফিন কোষ। আর্জেন্টাফিন কোষ সাধারণত সেরাটোনিন নিঃসৃত করে। আর্জেন্টাফিন কোষ। 3 নাম্বার আসো, আর্জেন্টাফিন কোষ। 3 নাম্বার কোষের নাম কি? আর্জেন্টাফিন কোষ, ঠিক আছে, আর্জেন্টাফিন কোষ।
এই যে আর্জেন্টাফিন কোষ আছে, এই আর্জেন্টাফিন কোষ প্রধানত সেরাটোনিন ক্ষরণ করে থাকে। কি ক্ষরণ করে থাকে? সেরাটোনিন। এই যে আর্জেন্টাফিন কোষ আছে, এই আর্জেন্টাফিন কোষগুলো মূলত সেরাটোনিন ক্ষরণ করে। সেরাটোনিন ক্ষরণ করে। এবং এই সেরাটোনিন ক্ষরণ করলে কিসে সাহায্য করবে? ওই যে প্রথম দিকে তোমাদের পেরিস্টালিসিসের কথা বলেছিলাম না, পেরিস্টালিসিস, এই পেরিস্টালিসিসে সাহায্য করবে। অর্থাৎ আমাদের পাকস্থলীর যে মুভমেন্ট হয়, এই পাকস্থলীর মুভমেন্ট করতে বা পাকস্থলীকে নড়াচড়া করতে সাহায্য করে থাকে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। এছাড়া এরপরে আমাদের আরেকটা কি আছে? জাইমোজেনিক কোষ। 4 নাম্বার কোষের নাম কি? 4 নাম্বার কোষের নাম হচ্ছে জাইমোজেনিক। জাইমোজেনিক, বা যেটার আরেকটা সুন্দর নাম হচ্ছে চিফ কোষ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, মনে রেখো, এই জায়গা থেকে প্রশ্ন পাবার শিওর। তো চিফ কোষের প্রধান কাজ কি? জাইমোজেনিক কোষ বা চিফ কোষের প্রধান কাজ হচ্ছে পেপসিনোজেন এবং ওই যে যে এনজাইমগুলো নিঃসৃত হয়, পেপসিনোজেন, ঠিক আছে, পেপসিনোজেন, এবং সেই সাথে গ্যাস্ট্রিক লাইপেস এনজাইম নিঃসৃত করতে সাহায্য করে। গ্যাস্ট্রিক লাইপেস এনজাইম নিঃসৃত করতে সাহায্য করে। লাইপেস, ঠিক আছে, এনজাইম নিঃসৃত করতে সাহায্য করে। তাহলে আমরা এখান থেকে যে জিনিসগুলো পেলাম, যে মোটামুটি 4টা কোষের কথা পেলাম, আমাদের এই 4টা কোষের মধ্যে মেইনলি আমাদের কি করে থাকে? জাইমোজেনিক, চিপ কোষ কি, আর্জেন্টাফিন কোষের কাজ কি, মিউকাসা কোষের কাজ কি, এই কোষগুলো আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া আমাদের দেখো, এই যে আমাদের অন্যান্য যে আরো কোষগুলো আছে, যেমন হচ্ছে গ্যাস্ট্রিন কোষ, ঠিক আছে। আমরা যদি আরো কিছু কোষের কথা বলি, যেমন 5 নম্বরের কোষের নাম হচ্ছে, সরি আমার আসলে ঠান্ডা লেগেছে, ঠান্ডার মধ্যেও চিন্তা করলাম যে তোমাদের রেকর্ড যদি আটকায় রাখি তাহলে আসলে তোমাদেরও লস। তাহলে এই যে গ্যাস্ট্রিন কোষ, এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে, এটার একটা নাম হচ্ছে জি কোষ। এই জি কোষ মেইনলি তোমাদের গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করতে সাহায্য করে। আর গ্যাস্ট্রিন হরমোনের কাজ তোমাদের অলরেডি কি বলে দিয়েছি, ঠিক আছে, যে গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক জুস কি করে? ক্ষরণ করতে সাহায্য করে থাকে। সর্বশেষ আমাদের মানে আরেকটা কোষ আছে যেটার নাম হচ্ছে এন্টারোক্রোমাফিন, যেটা মূলত হিস্টামিন ক্ষরণ করতে সাহায্য করে থাকে। লাস্ট কোষের নাম হচ্ছে এন্টারোক্রোমাফিন। এন্টারোক্রোমাফিন, এন্টারোক্রোমাফিন, এই এন্টারোক্রোমাফিনের কাজ হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে। কি ক্ষরণ করে? হিস্টামিন। আর তোমরা সবাই জানো হিস্টামিন কিন্তু, এই যে হিস্টামিন কিন্তু প্রতিরক্ষার একক। ওই যে আমরা নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল পড়েছিলাম না, এর মধ্যে যে বেসোফিল যে রক্তকণিকা আছে না, বেসোফিল, এই বেসোফিল রক্তকণিকা থেকে কিন্তু হিস্টামিন ক্ষরণ করা হয়। এদের দুইজনের কাজই হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে, এবং হিস্টামিন কিন্তু প্রতিরক্ষা, ইমিউনিটিতে সাহায্য করে, আমাদের শারীরিক প্রতিরক্ষাতে সাহায্য করে থাকে। তো মেইনলি যদি বলা হয় এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি, এই গ্যাস্ট্রিক গ্রন্থির কাজ কি, তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় গ্যাস্ট্রিক গ্রন্থির কাজ কি, তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত করা। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত করা, ঠিক আছে। 2 নাম্বার যদি জিজ্ঞেস করা হয় তাহলে 2 নাম্বার কাজ কি বলবা? 2 নাম্বার হচ্ছে যেমন গ্যাস্ট্রিন হরমোন নিঃসৃত করা। গ্যাস্ট্রিন হরমোন নিঃসৃত করা, ঠিক আছে, হরমোন নিঃসৃত করা। এই গ্যাস্ট্রিন হরমোনের মাধ্যমে গ্যাস্ট্রিক জুস ক্ষরণটাকে মূলত নিয়ন্ত্রণ করে। 3 নাম্বার যদি জিজ্ঞেস করা হয় যে 3 নাম্বার অন্যতম প্রধান কাজ কি, যেমন আমরা 3 নাম্বার একটা পয়েন্ট আমরা কিন্তু এর মধ্যেই বলে দিয়েছি যে ওই যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ঠিক আছে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরকেও নিঃসৃত করা। তাহলে 3টা জিনিস নিঃসৃত করবে, ঠিক আছে, ইন্ট্রিনসিক ফ্যাক্টরও নিঃসৃত করা। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর নিঃসৃত করলে কি করবে? ভিটামিন B12 কে শোষণ করতে সাহায্য করবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। পাশাপাশি আমরা যদি এই গ্যাস্ট্রিক জুসের ক্ষেত্রে বলে দিই যে উপাদানের কথা, উপাদান মূলত এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে বা গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে মূলত যেই জুসটা নিঃসৃত হয় সেটার উপাদানের মধ্যে 2 ধরনের উপাদান আছে। 1 অজৈব, ঠিক আছে, অজৈব। 2 নাম্বার হচ্ছে জৈব উপাদান। মূলত এটা আমাদের কোথাও আসলে লাগে না, এই অজৈব উপাদান বা জৈব উপাদান আসলে তেমন একটা লাগে না, তোমরা চাইলে একবার দেখতে পারো, তাছাড়া আলটিমেটলি আমাদের এটা কোনো কাজে এরকম করে লাগে না। আর 4 নাম্বার হিসাবে আমরা কি বলতে পারি? গ্যাস্ট্রিক গ্রন্থির কাজ হচ্ছে খাদ্য পরিপাক, যেটা আমাদের মূলত করবেই,
যে খাদ্য পরিপাকে সাহায্য করবে। ঠিক আছে, খাদ্য পরিপাকে সাহায্য করবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই যে আমরা যে পয়েন্টগুলো পেলাম, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে এই কোষগুলো, কোন কোষ কি ক্ষরণ করতেছে, কিভাবে কাজ করতেছে, এটা ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমাদের এমসিকিউতে প্রচুর আসে। মনে করো শিওর থাকো, এই দুটো স্লাইড থেকে তুমি এমসিকিউ শিওর পাবা, এই দুটো স্লাইড থেকে এমসিকিউ 200 পাবা। ঠিক আছে, তো চলো আমরা আজকে পাকস্থলীর মোটামুটি সবগুলো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের একটু প্রশ্ন সলভ করা, তাই না? আমাদের আসলে প্রশ্ন দেখা, যে আমরা যে প্রশ্নগুলো এখন দেখব, যে প্রশ্নগুলো আমরা পারি কিনা। সর্বপ্রথম বোর্ডের এমসিকিউ গুলো আমরা দেখবো, যে বোর্ডে যে এমসিকিউ গুলো আসছে এই টপিক থেকে কি কি এমসিকিউ আসছে। যেমন দেখো, নিচের কোনটি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম, সিলেট বোর্ড 2023 নিঃসৃত এনজাইমের নামের কথা বলছে, তাই না? তাহলে পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম ট্রিপসিন, অ্যামাইলেজ, রেনিন, লাইপেস। মূলত ওই যে বলছিলাম যে আগের বইতে রেনিন এনজাইমের কথা বলা আছে, তো এই জন্য তোমাকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে সেই আগের বইয়ের উপর ভিত্তি করে এনজাইমের নামটা হচ্ছে রেনিন। ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেস, গ্যাস্ট্রিক লাইপেস বলে আমরা গ্যাস্ট্রিক লাইপেস দাগাতাম। এই তিনটা এনজাইম মূলত ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হয়, যেটা ক্ষুদ্রান্ত পড়লে তখন তোমাদের আরো ক্লিয়ার হবে। এটা হচ্ছে আগের বইয়ের উপর ভিত্তি করে প্রশ্ন করা হতো, তাই এখানে অ্যান্সারটা হবে রেনিন। 2 নাম্বার হচ্ছে আবার সেম, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম, ঢাকা বোর্ড 22। এখানে এই যে লাইপেস, ল্যাকটেস, তারপরে রেনিন, আইসোমল্টেস। এখানে যে লাইপেসটা হচ্ছে চর্বি পরিপাক করে, আর ল্যাকটেস আইসোমল্টেস হচ্ছে মূলত কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে, যেটা ক্ষুদ্রান্ত পড়লে আরো ক্লিয়ার হবা। তাহলে এখানে সেম টু সেম এই রেনিন দিয়েই কিন্তু প্রশ্নটা আসছে ঢাকা বোর্ডে 2022 সালে। আচ্ছা ফাইন, নেক্সট প্রশ্ন দেখি আমরা। নেক্সট প্রশ্ন হচ্ছে গ্যাস্ট্রিক রসে কোনগুলো বিদ্যমান থাকে, চট্টগ্রাম বোর্ড 2022। গ্যাস্ট্রিক জুস বা রসে কোনটা বিদ্যমান থাকে, পেপসিন, রেনিন, মিউসিন। ট্রিপসিন যেহেতু আগেই দিছে তাহলে এটা বাদ, পেপসিন, ট্রিপসিন বাদ, পেপসিন, ট্রিপসিন বাদ। তার মানে আমাদের একটাই বাকি থাকে, সেটা হচ্ছে পেপসিন, রেনিন এবং মিউসিন। তার মানে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এই পেপসিন, রেনিন এবং মিউসিন নিঃসৃত হয়। তো বারবার বলছি, এখন কিন্তু এই নতুন বইতে রেনিনের কথাটা এভাবে বলা হয়নি। এবার দেখো উদ্দীপকের একটা কথা বলা আছে, যশোর বোর্ড 2022 বলছে কেসিন প্লাস পানি এনজাইম প্যারাকেসিন। এই যে আগের বইয়ে এই কেসিন, এখন যদি এখনকার বইয়ের কথা বলো তাহলে অ্যান্সার হবে হচ্ছে পেপসিন, এখনের বইয়ের অ্যান্সার কথা বললে। কিন্তু দেখো এখানে পেপসিন এনজাইমের অপশনটা দেওয়া আছে, আর আগের বই অনুযায়ী এই জায়গায় মূলত রেনিন ছিল। এই রেনিনই মূলত কেসিনকে প্যারাকেসিনে পরিণত করতো আগের বই অনুযায়ী, আর এই প্যারাকেসিন পরবর্তীতে পেপসিনের মাধ্যমে, কিসের মাধ্যমে, পেপসিনের মাধ্যমে পলিপেপটাইডে পরিণত হতো। যেহেতু এখন মূলত তোমাদের নতুন বইতে যেটা থাকবে সেটাই, নতুন বইতে তোমাদের এই রেনিন কথাটাই উঠে দিছে, তাই এখন কিন্তু অ্যান্সার হবে পেপসিন, যদি রিসেন্ট এই প্রশ্নটা আসে। বাট আগের বই হলে সেটা রেনিন অ্যান্সার হতো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা নেক্সট প্রশ্নে দেখি, সেটা হচ্ছে যশোর বোর্ড 22। মানুষের উদর গহ্বরে বাঁকানো থলির মতো একটি অঙ্গ বিদ্যমান যা খাদ্য পরিপাকে সাহায্য করে থাকে। দেখো তাহলে এখন এখানে যে অঙ্গটার কথা বলা হয়েছে, মূলত এখানে আসলে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা মনে হয় লিখতে সম্ভবত কোনো একটা কারণে ভুল করেছে। তো উদর গহ্বরে বাঁকানো অঙ্গ খাদ্য পরিপাকে সাহায্য করে, সম্ভবত প্রশ্নটা এখানে এরকমই ছিল যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত করতে কে সাহায্য করবে। কোশ্চনটা এখানে হয়তো বা তোলা হয়নি, কারণ দেখো এখানে কিভাবে আমি আইডিয়া করে বললাম, আলফা কোষ, গবলেট কোষ আর বিটা কোষ। আলফা আর বিটা এই দুইটা মূলত অগ্নাশয় থেকে প্রশ্নটা আসছে। আলফা কোষ গ্লুকাগন হরমোন নিশ্চিত করে, আর বিটা কোষ হচ্ছে ইনসুলিন, যেটা আমরা অগ্নাশয়ে পড়বো। আর গবলেট কোষ মূলত ক্ষুদ্রান্তে বৃহদান্ত্রের মিউকাসের স্তর থেকে নিশ্চিত হয়, তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রান্ত মিউকাসের টপিক। প্যারাইটাল কোষটা যেহেতু একটু আগে আমরা পড়েছি যে অক্সিনোটিক কোষ বা প্যারাইটাল কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত করতে সাহায্য করে, সম্ভবত কোশ্চেনটা এরকমই হতো যে নিচের কোনটি পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত করতে সাহায্য করে। বরিশাল বোর্ড 2022 প্যারাকেসিন, এ পেপটন, আগের বইয়ের অ্যান্সার। তাহলে এই এ অংশটাতে কি হবে, এই জন্যই আমি তোমাদেরকে একটু আগে বিক্রিয়াটা দেখিয়েছি। রেনিন থেকে প্যারাকেসিনে পরিণত হতে, কেসিন থেকে প্যারাকেসিনে পরিণত হতে মূলত রেনিন এনজাইম সাহায্য করে, আর প্যারাকেসিন থেকে পেপটনে পরিণত হতে মূলত পেপসিন এনজাইম সাহায্য করে। তো এই জন্য এই কনফিউশনটা আগের বোর্ড কোশ্চেনগুলো দেখলে তোমাদের হতে পারে, তাই এই ক্লাসের মাধ্যমে তোমরা বুঝে নিও। ঠিক আছে, যে আসলে এটার অ্যান্সারটা কিভাবে এরকম হইলো। তারপরে আসো, দুধের আমিষকে কি বলে? দুধের আমিষকে রেনিন বলবে না ইরোপসিন বলবে, ল্যাকটোজ না কেসিন? আমি আগেই বলেছি দুধের আমিষের নাম হচ্ছে কেসিন। তাহলে দুধের আমিষের নাম হচ্ছে কেসিন, সিলেট বোর্ড 21 প্রশ্ন। এইবার আসো আমাদের নেক্সট প্রশ্নের কথা বলি,
নেক্সট প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত অংশতে ক্ষারিত এনজাইমগুলো হলো, কুমিল্লা বোর্ড 21 আসছে। উদ্দীপকটা কি? মানব দেহের পাকস্থলীর ভিতরের গাত্রে মিউকাসের রোগী থাকে, এই স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, এই গ্রন্থি থেকে এনজাইম মিউকাসের পাশাপাশি বিভিন্ন ধরনের অজৈব অ্যাসিড নিঃসৃত হয়। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম দুইটা আছে, তাই না? তার মধ্যে হচ্ছে পেপসিন, জিলেটিনেস। তাহলে অ্যান্সার হবে পেপসিন। টায়ালিন লালা গ্রন্থি থেকে, ট্রিপসিন ক্ষুদ্রান্ত মল্টেজও ক্ষুদ্রান্ত এবং লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। নেক্সট প্রশ্ন আমরা যাই। নেক্সট প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 19-এর প্রশ্ন। নিচের কোন তথ্যটি সঠিক নয়? মিউকাস কোষ মিউসিন, প্যারাটাল কোষ হাইড্রোক্লোরিক, পেপটিক কোষ পেপসিন, আর্জেন্টাফিন কোষ রেনিন। তাহলে নিচের কোনটি সঠিক নয়? এই যে পেপটিক কোষ, এই পেপটিক কোষটা পেপসিন, এটাই মূলত সঠিক নয়। কারণ আগের দিন আমরা, আজকে যদিও দেখেছো আর্জেন্টাফিন কোষে তোমাদেরকে দুইটা কথা বলা হয়েছে, একটা হচ্ছে পেপসিন নেওজেন এবং গ্যাস্ট্রিক লাইপেস নিঃসৃত হয়। তো আগের বইতে আর্জেন্টাফিন কোষে রেনিন এনজাইমের কথা বলা ছিল। এই জন্য এই টপিকে আসলে অনেকে কনফিউজড হয়ে যাবা যখন তোমরা বোর্ডের কোশ্চেন খুলবা। কেসিন প্লাস পানি এনজাইম প্যারাকেসিনে পরিণত হয়। তার মানে এই যে কেসিনকে আগের বই অনুযায়ী এনজাইম হচ্ছে রেনিন এনজাইমে পরিণত করে থাকে, এটা একটু মাথার মধ্যে রাখতে হবে। কথা কি ক্লিয়ার? চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি। ঢাকা বোর্ড 2017, নিচের কোন এনজাইম অম্লীয় পরিবেশে অধিক কার্যকর? ট্রিপসিন, ইরেপসিন, পেপসিন, কাইমোটিপসিন। অবশ্যই অম্লীয় পরিবেশে সবচেয়ে বেশি কার্যকর কে হবে? পেপসিন এনজাইম কার্যকর হবে। তারপরে আমাদের ঢাকা বোর্ড 2016-র একটা প্রশ্ন, পাকস্থলীর প্রাচীরের প্যারাটাল কোষ থেকে কি নিঃসৃত হয়? আমরা সবাই জানি প্যারাটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। তাহলে বোর্ডের কোশ্চেনগুলো দেখছো যে গ্যাস্ট্রিক গ্রন্থির কোষগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন এখান থেকে চলে আসছে। এবার আসো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। আর এই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো আমরা চলো একটু মিলিয়ে দেখি যে কি কি ধরনের প্রশ্ন আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 19-20-এর প্রশ্ন, মানুষের কোনটি মানুষের পাকস্থলীর অংশ নয়? আমরা যে পড়েছিলাম ফান্ডাস অবশ্যই অংশ, কার্ডিয়াও অংশ, পাইরোলাস অংশ। মাঝখানে যে ডিওডেনাম, এটা মূলত ক্ষুদ্রান্তের অংশ। তার মানে এটার অ্যান্সার হচ্ছে ডিওডেনাম। আচ্ছা আমরা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন হচ্ছে এমসি 2004-5-এ প্রশ্নটা এসেছে, মানুষের পাকস্থলীতে প্রতিদিন কতটুকু গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়? যেহেতু এটা অনেক আগের প্রশ্ন, 2004-5, তাই সেই হিসাবে আমরা মূলত এটাই দাগাতে পারি যে প্রায় 2 লিটারের মতো। ঠিক আছে, আমাদের অপশন ছিল 1.5 থেকে 2 লিটার, আমরা মনে রাখবো এটা প্রায় 2 লিটারের মতো। এটা যেহেতু অনেক আগের প্রশ্ন, আগের বইয়ের সংখ্যাগত মান ভিন্ন থাকতেই পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2008-9 প্রশ্ন, রুগী কোথায় পাওয়া যায়? আমি আগেই বলেছিলাম রুগী শব্দটা পেলেই বুঝতে হবে এটা পাকস্থলীতে পাওয়া যায়, কারণ মিউকাসার আঙ্গুলের মতো অভিক্ষেপকে আমরা বলে থাকি রুগী। তারপরে আসো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় 10-11 প্রশ্ন, পাকস্থলীর প্রাচীর স্তর 9 কোনটি? সেরোসা, মিউকসা, পেশি স্তর, এরা তিনটাই হচ্ছে পাকস্থলীর স্তর। সেরোসা, মিউকসা, পেশি স্তর। মাঝখানে যে লোবিউল বলেছে, এই লোবিউলটা মূলত যকৃতের। ঠিক আছে, যকৃত যখন পড়াবো তখন এটা দেখতে পারবা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে লোবিউল। তারপরে আসো নেক্সট প্রশ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-17। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু পাকস্থলীতে খুব পছন্দ, এখান থেকে অনেক প্রশ্ন করেছে। পাকস্থলীতে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? মানে শুধুমাত্র কোন জাতীয় খাদ্য পরিপাক হবে, তাই না? শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকটাই পাকস্থলীতে হয়ে থাকে। এরপরের প্রশ্ন দেখি। এরপরের প্রশ্ন হচ্ছে কোনটি দুধের প্রোটিন পরিপাককারী এনজাইম? যেহেতু 20-21 সালের প্রশ্ন, আমরা সবাই জানি এটার অ্যান্সার হওয়ার কথা, তাই না? এখনকার বই অনুযায়ী হওয়ার কথা পেপসিন, কিন্তু আগের বই অনুযায়ী আমাদের অ্যান্সার কি হবে? রেনিন। আগের বই হলে রেনিন, আর এখনকার বই অনুযায়ী পেপসিন। তারপর আসো পেপসিন এক প্রকার কি? হরমোন, ভিটামিন, এনজাইম, পুষ্টি উপাদান। অবশ্যই এটা আমরা সবাই জানি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 15-16 প্রশ্ন, এটা এক ধরনের এনজাইম। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 12-13 প্রশ্ন, যে গ্যাস্ট্রিক রস কিসের প্রভাবে নিঃসৃত হয়? কি কারণে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হবে? গ্যাস্ট্রিক রস একটা হরমোনের কারণে নিঃসৃত হবে, যার নাম হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। ওকে ফাইন। তারপরে প্রশ্ন দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয় 11-12 প্রশ্ন, হাইড্রোক্লোরিকের ক্ষতি থেকে পাকস্থলী প্রাচীরকে কে রক্ষা করে? মল্টেজ, সুক্রেজ, টায়ালিন, মিউসিন। এইখানে যে টায়ালিন, মল্টেজ, সুক্রেজ, তারা তিনজনই কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। তাহলে এখানে এই যে মিউসিন, মিউকোসার স্তর, মিউসিন পুরু স্তর থাকে, এটাই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে পাকস্থলীকে রক্ষা করে। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাইড্রোক্লোরিকের ক্ষতিকর ভূমিকা থেকে পাকস্থলীকে কে রক্ষা করে? সেম প্রশ্নটাই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের 11-12 প্রশ্ন, তোমরা দেখতেই পাচ্ছ। তার মানে বোর্ডের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু সেম। গ্যাস্ট্রিক গ্রন্থির কাজ কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 10-11, গ্যাস্ট্রিক গ্রন্থির কাজ হচ্ছে পরিপাকে সাহায্য করবে। বাকি এখানে শ্বসন, রেচন বা খাদ্য কৌশল কোনোটাতেই হেল্প করবে না। নেক্সট বিশ্ববিদ্যালয় প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় 98-99, অনেক আগের, নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে কে পরিণত করে? সবাই জানি যে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড সাহায্য করে।
নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি গ্যাস্ট্রিক রসের কাজ নয়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 14-15 জীবাণু ধ্বংস করা অবশ্যই কাজ, শর্করা পরিপাক করা, এই শর্করা কখনোই গ্যাস্ট্রিক জুসের কাজ না। খাদ্যকে অম্লীয় করবে, জীবিত কোষকে মেরে ফেলা, এগুলো সবই করবে, কিন্তু শর্করা পরিপাক গ্যাস্ট্রিক জুসের কাজ নয়। এবার দেখবো আমরা মেডিকেল প্রশ্ন। মেডিকেলে দেখো বিগত বছরে কি কি ধরনের প্রশ্ন এসেছে 17-18। নিচের কোন হরমোনটি পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত করতে সাহায্য করে? যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলী থেকে নিঃসৃত হয়, তাই এটার অ্যান্সার হবে হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। গ্যাস্ট্রিন হরমোন মূলত গ্যাস্ট্রিক গ্রন্থিকে উদ্দীপ্ত করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিঃসৃত করতে সাহায্য করে। ডেন্টাল প্রশ্ন 7-8। পাকস্থলীর পাচক রসে কোনটি উপস্থিত? পেপসিন, অ্যামাইলেস, লাইপেজ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা জানি এই যে অ্যামাইলেস, এই অ্যামাইলেসটা শর্করা পরিপাককারী, লাইপেজ বলতে গ্যাস্ট্রিক লাইপেজ সামান্য পরিমাণ হলেও ক্ষরণ হয়, তাই এটা পাকস্থলীতে অনুপস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? মেডিকেল প্রশ্ন 2020-21 সালে আসছে। আমিষ পরিপাককারী এনজাইম হিসাবে এখানে পেপসিন এনজাইমটা হবে, কারণ ল্যাকটেস, আইসোমল্টেস এবং লাইপেজ এটা কিন্তু বোর্ডের প্রশ্ন ছিল। আইসোমল্টেস দিয়ে একটা বোর্ডের প্রশ্ন ছিল, দেখছো বোর্ডের প্রশ্নটাই মেডিকেল অ্যাডমিশন টেস্টে 20-21 সালে চলে আসছে। তারপরে আসলে মেডিকেল প্রশ্ন 2008-9 প্রশ্ন, নিম্নের কোনটি পাকস্থলীর প্যারাটাল কোষ থেকে নিঃসৃত হয়? আমরা সবাই জানি, এটাও কিন্তু বোর্ডের প্রশ্ন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ছিল যে প্যারাটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। তারপরে প্রশ্ন হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 4-5, পাকস্থলী গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, কোনটা হবে না? পেপসিন নিঃসৃত হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হবে, মিউসিন নিঃসৃত হবে, একমাত্র টায়ালিন হবে না, কারণ আমরা আগের ক্লাসে পড়েছি টায়ালিন লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তারপর আমাদের প্রশ্ন হচ্ছে মানুষের পাকস্থলীতে প্রতিদিন কতটুকু গ্যাস নিঃসৃত হয়? একটু আগে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পেয়েছিলাম, সেম প্রশ্নটাই মেডিকেল অ্যাডমিশন টেস্ট 4-5 এসেছে। প্রায় 1.5 লিটার 2 লিটার আমরা বলেছিলাম যে প্রায় 1.5 থেকে 2 লিটার যেহেতু নিশ্চিত হয়, আমরা এখানে 2 লিটার অ্যান্সার করব। তারপরে কোন উৎসেচক? উৎসেচক মানে হচ্ছে এনজাইম। দুগ্ধ, দুগ্ধ মানে দুধ, দুধের প্রোটিন পরিপাকে সাহায্য করে, যেহেতু এটা 1-2 এর প্রশ্ন, তাই এইখানে আগের বই অনুযায়ী এটা অ্যান্সার হবে রেনিন, আর নতুন বই অনুযায়ী এটার অ্যান্সার হবে হচ্ছে পেপসিন। এটা মাথায় রাখতে হবে, এখন তোমাদের মাথায় রাখতে হবে এটা পেপসিন, রেনিনটা ভুলে যেতে হবে। তারপরে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 92-93 সালে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে কোন কোষ? হাইড্রোক্লোরিক অ্যাসিড মূলত প্যারাইটাল কোষ থেকে। দেখছো একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, তার মানে নির্দিষ্ট কিছু জায়গার নির্দিষ্ট প্রশ্নই বোর্ড বলো বা বিশ্ববিদ্যালয় বলো মেডিকেল বলো এই প্রশ্নগুলো রিপিট হয়। তারপরে আসো নেক্সট প্রশ্ন, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 20-21 সালে আসছে। প্রশ্নটা হচ্ছে নিচের কোন হরমোনটি পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে থাকে? সেম, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত করতে যে হরমোন সাহায্য করে তার নাম হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। দেন ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 7-8 প্রশ্ন, পাকস্থলীর পাচক রসে নিম্নের কোনটি অনুপস্থিত? কোনটা থাকবে না? পেপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। মূলত ওই যে এই প্রশ্নটাও কিন্তু একটু আগে আমরা একবার রিপিট পেলাম, পেপসিন নিঃসৃত হয়, লাইপেজ হয়, হাইড্রোক্লোরিক হয়, অ্যামাইলেজটা হবে না, কারণ অ্যামাইলেজ হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। এরপরের প্রশ্ন, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 91-92 সালের প্রশ্ন, যে প্রোটিন পরিপাক পাকস্থলীতে শুরু হয়, ক্ষুদ্রান্তে শেষ হয়, পাকস্থলীতে শুরু হয়, ডিওডেনামে শেষ হয়, মুখ হতে শুরু হয়। এই যে দেখো প্রোটিন পরিপাক মূলত পাকস্থলীতে শুরু হয়, ডিওডেনামেই শেষ হয়, এরপরে আর কোথাও পরিপাক হবে না। তারপরে আসো এফএমসি মেডিকেল কলেজ 21-22 প্রশ্ন, নিচের কোনটি পাকস্থলীর প্যারাইটাল সেল থেকে নিঃসৃত? আমরা জানি প্যারাইটাল বা অক্সিনোটিক কোষ থেকে সব সময় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এই দুইটা ফ্যাক্টরই নিঃসৃত হয়ে থাকে। তাহলে হাইড্রোক্লোরিক আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর আমরা খোঁজার চেষ্টা করব। মেডিকেল অ্যাডমিশন টেস্ট পেপসিনের ক্ষেত্রে কোনটি সত্য নয়? ইহা অগ্নাশয় থেকে নিঃসৃত হবে, ইহা পাকস্থলী থেকে নিঃসৃত হবে, পরিপাকের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করবে, ইহা আমিষ পরিপাকে শুরু করবে। এই তিনটা হচ্ছে সত্য, কারণ অগ্নাশয় নিয়ে তো আমরা আজকে কোনো পড়াইনি, তার মানে এরা অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, এটা হচ্ছে মিথ্যা। মেডিকেল প্রশ্ন, লাস্ট প্রশ্ন, গ্যাস্ট্রিক রসে কিভাবে প্রবাহিত বা নিঃসৃত করে? মানে কোনটি মূলত গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সাহায্য করে থাকে? এটা হচ্ছে গ্যাস্ট্রিক হরমোন। গ্যাস্ট্রিক হরমোন গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সাহায্য করে। আমরা একটা র্যাপিড ফায়ারের মতো একটা প্রশ্ন চলে গেল। এখন দেখার বিষয় হচ্ছে এই জায়গা থেকে আমাদের সৃজনশীল ক খ কেমন ধরনের প্রশ্ন আসছে। তো সৃজনশীল ক খ এর প্রশ্নগুলো তোমরা একটু দেখো। জ্ঞানমূলকে আসছে পেরিস্টালিসিস কি, খুবই সংজ্ঞা। পাকস্থলী যে নড়াচড়াটা করে বিভিন্নভাবে সংকুচিত প্রসারিত হয়, এটাকে পেরিস্টালিসিস বলে। বরিশাল বোর্ড 23, সিলেট বোর্ড 23 এসেছে। অনুধাবন প্রশ্ন আসছে যে পাকস্থলী স্ফিংটার দুটি নাম ও কাজ লেখো। একটা হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার, একটা হচ্ছে পাইরোলাস স্ফিংটার। আর পেরিস্টালিসিস বলতে কি বুঝো? যেটা ঢাকা বোর্ড 21, রাজশাহী বোর্ড 19, সিলেট বোর্ড 19, সিলেট বোর্ড 17, ঢাকা চট্টগ্রাম বোর্ড 19 প্রশ্ন এসেছে। তার মানে এই পাকস্থলী থেকে কিন্তু ক খ এর এই টাইপের প্রশ্নগুলোই বেশি আসছে। আর গ ঘ থেকে যদি তুমি জিজ্ঞেস করো যে ভাই গ ঘ থেকে কি ধরনের প্রশ্ন আসছে, এখানে মাত্র দুইটা প্রশ্নই আসছে। একটা হচ্ছে পাকস্থলীর গঠন, আর একটা হচ্ছে খাদ্য পরিপাক। এটা ঢাকা বোর্ড 17, ময়মনসিংহ বোর্ড 21, রাজশাহী বোর্ড 21, দিনাজপুর বোর্ড 17, 21, কুমিল্লা বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 17, 21, যশোর বোর্ড 17, 19, 21, বরিশাল বোর্ড 22। তার মানে হয় গঠন অথবা খাদ্য পরিপাক, এই দুটার বাইরে গ ঘর কোনো প্রশ্ন আসবে না।
সো আজকে কিন্তু একটা বেশ জমকালো র্যাপিড ফায়ার ক্লাস হয়ে গেল এবং এই 1 ঘন্টার মাধ্যমে আমরা পাকস্থলী কেমন হয়, কি হয়, পাকস্থলী সবকিছু খুঁটিনাটি তোমাদের সামনে তুলে ধরলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমরা এরকম অন্যান্য বিষয়গুলো নিয়েও পরিপাক শোষণের ক্লাসটি সম্পন্ন করব। তো আজকে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরিপাক শোষণের পরবর্তী ক্লাস নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।